অর্ডার অর্ডার! জজ সাহেবের আওয়াজ কোর্টরুমে গুঞ্জিত হল। সাধনা বনাম সুধীর তালাকের মামলা। দুই পক্ষের দলিলগুলি এবং তাদের রিশতার গভীরতা দেখে আদালত এই নতিজে পৌঁছেছে যে এই রিশতা এত সহজে খতম করা যাবে না। সুধীর হেরান হয়ে তার উকিলের দিকে তাকালো। এ কি বলছেন? সাধনার উকিলও উঠে দাঁড়াল। কিন্তু জজ সাহেব, আমার মুক্কিল সাফ করে দিয়েছে যে সে একে অপরের সাথে থাকতে পারবে না। তাদের মধ্যে সুলহের কোনো গুঞ্জাইশ নেই। জজ তার চশমা খুলল এবং দুজনকে ঘুরে দেখল। উকিল সাহেব, রিশতা শুধু কানুনি দস্তাবেজ নয়। আমি এমন অনেক কেস দেখেছি, রাগে জলদি করে লোকেরা তালাকের ফয়সালা করে নেয়, পরে পচতায়। তাই কানুনে কুলিং অফ পিরিয়ডের প্রভাব রাখা হয়েছে। কিন্তু জজ সাহেব, বাস, এখন কোনো দলিল নয়। জজ সাহেবের আওয়াজে শাক্তি এলো। আদালত সাধনা এবং সুধীরকে 6 মাসের কুলিং অফ পিরিয়ড দেয়। আপনারা দুজন একই ছাদের নিচে পতি পত্নীর মতো থাকবেন। কি? সুধীর এবং সাধনা একসাথে চিৎকার করল। এটা নামুমকিন! সুধীর উঠে দাঁড়াল। আমি এই মহিলার সাথে একদিনও থাকতে পারব না, এবং আমিও এই লোকের মুখ দেখতে চাই না। সাধনাও বলল, আমি তার ঘরে ফিরে যাব না। জজ সাহেব গভীর নিঃশ্বাস নিল। যদি আপনারা দুজন কানুনিভাবে তালাক চান, তাহলে আপনাদের আদালতের আদেশ মানতে হবে। এই 6 মাসে আপনারা নিজেদের জিম্মেদারি পালন করবেন। যদি কোনো পক্ষ এই শর্ত ভাঙে, তাহলে তালাকের অর্জি চিরকালের জন্য খারিজ করে দেওয়া হবে। এবং হ্যাঁ, জজ সুধীরের দিকে তাকিয়ে বলল, পতি তার পত্নীর প্রত্যেক জরুরতের খেয়াল রাখবে এবং পত্নী ঘরের জিম্মেদারি সামলাবে। কোনো বাহানা চলবে না। পতিপত্নী কিছু সময় সাথে কাটান, কথা বলুন এবং রিশতা বাঁচানোর চেষ্টা করুন। শান্ত মনে ভাবুন যে আপনারা দুজন সত্যি আলাদা হতে চান কি নাকি রিশতা সুধারতে পারেন। সুধীর এবং সাধনা একে অপরকে ঘুরে দেখছিল। তাদের চোখে আগুন ছিল। একে অপরের সাথে থাকা, সেটাও 6 মাস, এ তো কোনো সাজার থেকে কম নয়। কিন্তু জজ সাহেব, সাধনা কিছু বলতে চাইল। আদালত ফয়সালা শুনিয়ে দিয়েছে। পরের কেস। জজ সাহেব হাতুড়ি মারল এবং কেস বন্ধ হয়ে গেল। কোর্টের বাইরে সুধীর রাগে দেয়ালে মুষ্টা হাত করছিল। 6 মাস! 6 মাস সেই মহিলার সাথে কিভাবে থাকব আমি? শান্ত হয়ে যান সুধীরজি, উকিল বলল। বাস 6 মাসের কথা। এটাকে একটা সাজা ভেবে কেটে নিন, তারপর চিরকালের জন্য আজাদি। অন্যদিকে সাধনা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। মা, আমাকে আবার সেই ঘরে যেতে হবে। সেই লোকের সাথে আমি থাকতে পারব না মা। সে কাঁদছিল। হিম্মত রাখ বেটা, 6 মাসের হিত কথা, তারপর চিরকালের জন্য ছুটকারা মিলবে। সাধনা চোখের জল মুছে নিল। 2 ঘণ্টা পর সুধীর তার গাড়িতে সাধনার ঘরের বাইরে তার অপেক্ষা করছিল। সাধনা তার ব্যাগ নিয়ে এলো এবং পেছনের সিটে বসল। সুধীর আয়নায় তাকে দেখল, কিছু বলল না। বাস গাড়ি স্টার্ট করল। পুরো রাস্তায় দুজনের মধ্যে কোনো কথা হলো না। রেডিওতে একটা পুরনো গান বাজছিল, হাম বনে তুম বনে এক দুজেকে লিয়ে। যা শুনে দুজনেই অস্বস্তি হয়ে গেল। তারপর সুধীর রাগে রেডিও বন্ধ করে দিল। ঘরে পৌঁছে সাধনা তার ব্যাগ নিয়ে গেস্টরুমের দিকে বাড়ল। রুকো, সুধীর বলল। গেস্টরুমে নয়, নিজের ঘরে থাকো, সুধীর ঠান্ডা আওয়াজে বলল। কোর্ট আমাদের পতিপত্নীর মতো থাকতে বলেছে, তো আমরা একই ঘরে থাকব। সাধনা স্তব্ধ হয়ে গেল। কি? না, আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। তো মাত থাকো, সুধীর বলল। যাও নিজের উকিলকে বলো, কেস খারিজ হয়ে যাবে এবং তারপর সরতে থাকব জীবনভর এই রিশতে। সাধনার কাছে কোনো উত্তর ছিল না। সে চুপচাপ তার ব্যাগ নিয়ে বেডরুমের দিকে চলে গেল। সেই বেডরুম যা কখনো তাদের প্রেমের সাক্ষী হতো। দেওয়ালে তাদের বিয়ের ছবি, বেডে রাখা সেই বড় বালিশ, যার উপর সে দুজন সাথে ঘুমাত। সাধনার চোখে চোখের জল এলো। সুধীর বাইরে লিভিং রুমে দাঁড়িয়েছিল। তাকে আদালতের ফায়সালায় রাগ আসছিল, কিন্তু সে তার হৃদয়কে শক্ত করে নিল। 6 মাস, সে নিজেকে বলল। বাস 6 মাসের বনবাস, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানত না যে এই সময় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। সেই 6 মাসের বনবাসের শুরুর দিনগুলো কোনো সাজার থেকে কম ছিল না। প্রথম রাতেই সুধীর বিছানার মাঝখানে বালিশের একটা দেওয়াল খাড়া করে দিয়েছিল, একটা সীমারেখা, যা লাঙ্ঘনের অনুমতি কারও ছিল না। সাধনা যখন সকালে উঠল, তো সে দেখল যে সুধীর আগেই উঠে চলে গেছে। সাধনা বাথরুমে গেল, তো আয়নার সামনে শেভিংয়ের সামান ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সুধীরের ভেজা তোয়ালে বিছানায় পড়েছিল। সেই অভ্যাসগুলো যার ওপর কখনো সাধনা প্রেমে ঝগড়া করত, তো কখনো ঝগড়া করে ফেলত। আজ সব দেখে তার ভিতর নফরতের একটা লাভা উতলে উঠল। সে তোয়ালে তুলল এবং রাগে মাটিতে ফেলে দিল। কখনো না শুধরোতে পারে এই লোক। সে রাগে চিৎকার করল। কিচেনে গিয়ে সে গ্যাস জ্বালালো, চা বানাতে লাগল। একটা কাপ, তারপর থেমে গেল। তাকে জজ সাহেবের কথা মনে পড়ল। পতিপত্নীর মতো থাকতে হবে, জিম্মেদারি পালন করতে হবে। সে দাঁত কিটমিট করে নিল। ফর্ম্যালিটি তো করতে হবে। সে অনিচ্ছায় দ্বিতীয় কাপ বের করল। 2 কাপ চা বানালো।
সুধীর ব্যালকনিতে তার চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছিল। সকালের 7টা বাজে। তার চোখ স্ক্রিনে আটকে ছিল। সাধনা চায়ের ট্রে তুলল এবং বাইরে এলো। সে কিছু না বলে একটা কাপ সুধীরের সামনের টেবিলে রাখল। সুধীর উপর দেখল না, বাস হুঁ বলল এবং আবার ল্যাপটপে দেখতে লাগল। সাধনা ব্যালকনির রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল। সে চায়ের চুমুক নিল। তখন নিচে গ্রাউন্ড ফ্লোরে তার নজর পড়ল। সেখানে বয়স্ক অঙ্কেল মিস্টার রমেশ মেহতা তার ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়েছিল। সুধা, আরে ভাই কোথায় আছো? রমেশজি ডাকছিল। আসছি জি, বাস 2 মিনিট। ভিতর থেকে সুধাজির আওয়াজ এলো। তুমি প্রত্যেকবার 2 মিনিট বলো এবং 10 মিনিট লাগাও। রমেশজি হেসে বলল, তো কি করব, তোমার জন্য তৈরি হতে সময় তো লাগে না, নইলে তুমি বলবে যে আমি ভালো করে তৈরি হই না। বলতে বলতে সুধাজি বাইরে এলো। তার সাদা চুলে লাল গোলাপের গজরা লাগানো ছিল। আরে বাহ, আজ তো তুমি আরও সুন্দর লাগছ। রমেশজির চোখ চমকে উঠল। চলো, কেউ শুনবে তো কি বলবে? বুড়ো হয়ে গেছি কিন্তু এখনও রোম্যান্স শুধছে। বলতে বলতে সুধাজি লজ্জা পেল। রমেশজি কাছে এলো এবং প্রেমে তার গজরা ঠিক করতে লাগল। এটা একটু ট্যাঁড়া হয়ে গেছে। এখন একদম পারফেক্ট। আরে এখন চলো না, সুধাজি বলল। তো রমেশজি তার হাত ধরল এবং দুজন হাতে হাত রেখে কথা বলতে বলতে হেসে হেসে সইরে যাচ্ছিল। এসব দেখে সাধনার মুখ উঠে গেল। সুধীরও এখন চা পিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সেও এই দৃশ্য দেখছিল। সাধনার আগে সুধীরকে দেখল। এ দেখো, এমন হয় পতিপত্নী, এমন হয় রিশতা। 70 বছরের বয়সেও দেখো কত প্রেম একে অপরে। এবং এক পতি যে আমাকে মিলল, ভাগ্যই ফুটল আমার। সুধীর চায়ের এক ঘুট পিল এবং ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, তো ঠিক আছে না, এখন তো হচ্ছে আমরা আলাদা। এখন কোর্ট যে টাইম দিয়েছে সাথে থাকার জন্য, তাকে তো যেমন তেমন কাটাতে হবে, নইলে আমি তো তোমাকে একদিনও না ঝেলতে পারি। সাধনার চোখ লাল হয়ে গেল। এবং আমি কোনসি মরে যাচ্ছিলাম তোমার সাথে থাকার জন্য? আমি তো নিজে তোমার থেকে আলাদা থাকতে চাইছিলাম, যেমন তেমন এই সময় কাটাচ্ছি। তারপর তো তোমার মুখও না দেখব। একবার আজাদি মিলে যাক, তারপর আমিও আমার জীবন আমার শর্তে জিয়ব। সুধীর কোনো উত্তর দিল না। সুধীরের অফিস যাওয়ার পর সাধনা ছড়িয়ে পড়া ঘর দেখল। সোফায় পড়ে থাকা কুশন, টেবিলে রাখা চায়ের খালি কাপ, ফ্লোরে ফেলা সুধীরের ভেজা তোয়ালে। প্রত্যেক জিনিস যেন তাকে মুখ দেখাচ্ছিল। এই ঘর কখনো তার নিজের হতো, সে একে একে কোনা প্রেমে সাজিয়েছিল। কিন্তু এখন বাস 4 দেয়াল, একটা কয়েদখানা, যেখানে তাকে 6 মাস কাটাতে হবে। সে লিভিং রুমে এলো এবং সোফায় বসল। তার নজর সামনের দেয়ালে লাগানো তাদের বিয়ের ছবিতে পড়ল। একটা বড় ছবি, যাতে সুধীর তাকে তার বাহুতে ভরে রেখেছে এবং দুজন খিলখিলিয়ে হাসছিল। তাদের চোখে শুধু এবং শুধু একে অপরের জন্য প্রেম ছিল। একটা এমন প্রেম যা দুনিয়ার প্রত্যেক মুশকিল থেকে লড়ে যাওয়ার দম ভরত। সাধনার চোখ ভরে এলো। সে ছবির কাছে গেল এবং তার উপর জমা ধুলোকে তার আঙুল দিয়ে সাফ করতে লাগল। এবং যেই ধুলো সরল, স্মৃতির একটা পুরো বন্যা তার হৃদয় মনে ছড়িয়ে পড়ল। যখন জীবন একটা সুন্দর স্বপ্ন ছিল। তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। প্রথম মুলাকাতেই দুজন একে অপরকে পছন্দ করে নিয়েছিল। সুধীর একটা ফ্রেশার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে সবে একটা আইটি কোম্পানিতে জয়েন করেছে। স্যালারি কম ছিল, কিন্তু স্বপ্ন বড় ছিল। এবং সাধনা একটা জিন্দাদিল লড়কি, যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করত। তাকে পয়সার থেকে প্রেমের দাম জানা ছিল। আমি এখনও বেশি না কমাই, সুধীর প্রথম মুলাকাতে ইমানদারির সাথে বলে দিয়েছিল। কোম্পানি বলে দিনরাত কাজ করায়, দেরি রাত পর্যন্তও কাজ করতে হয়। হয়তো আমি তোমাকে সেই সব ঐশো আরাম না দিতে পারবো, যার তোমার হকদার। সাধনা হেসেছিল। আমাকে ঐশো আরাম নয়, তোমার স্বাদ চাই। আমরা দুজন মিলে আমাদের আশিয়ানা বানাবো। এবং তারা বানিয়েছে একটা ছোট ভাড়ার ঘর, যাকে সাধনা তার হাতে সাজিয়েছে। সুধীর দিনরাত কাজে ব্যস্ত থাকত, ঘরে রাতে জেগে জেগে প্রজেক্ট ডেডলাইন পুরো করত। এবং সাধনা তার প্রত্যেক কদমে সাথ দিত। তাদের প্রেম এমন ছিল যে লোকেরা উদাহরণ দিত। সে ঝগড়া করত, কিন্তু তাদের ঝগড়ায়ও প্রেম লুকিয়ে থাকত। সুধীরকে তার জিনিস ছড়িয়ে রাখার অভ্যাস ছিল এবং সাধনাকে সাফাই পছন্দ ছিল। সুধীর, এই ভেজা তোয়ালে কমপক্ষে বাইরে দড়িতে তো টাঙাতে পারতে তুমি, সাধনা চিৎকার করত। আরে ইয়ার, ভুলে গেছি, সরি। সুধীর এসে তাকে পিছন থেকে গলা লাগিয়ে নিত। এখন মাফ করে দাও আমার জান। এবং সাধনার সব রাগ গলে যেত। ধীরে ধীরে সুধীরের ক্যারিয়ার সেট হতে লাগল। তাকে প্রমোশন মিলল, সিনিয়র ডেভেলপার হলো, ঘরে পয়সা আসতে লাগল। সে একটা বড় ফ্ল্যাটে শিফট হয়ে গেল। সাধনা, এখন তুমি নকরি ছেড়ে দাও, একদিন সুধীর বলল। আমি চাই তুমি আরাম করো, এখন আমার স্যালারি ভালো। সাধনাও ঘরের কাজ এবং নকরির লোড একসাথে তুলে পরেশান হয়ে গেছে। উপর থেকে দুজনকে একে অপরের জন্য সময়ও না মিলতে পারত, তো সে নকরি ছেড়ে দিল। সাধনা ভেবেছে হয়তো এখন সুধীর এবং সে একসাথে বেশি সময় কাটাতে পারবে, কিন্তু হলো তার উল্টো। সুধীর এখন টিম লিড হয়ে গেছে, তার জিম্মেদারি বেড়ে গেছে। রাতভর সে কাজে ব্যস্ত থাকতে লাগল। উইকেন্ডেও তাকে অফিস যেতে হতো, অনসাইট ট্রিপের জন্য অন্য শহরে যেতে হতো। বেশি কমানোর চাহতে ভালো প্যাকেজ পাওয়ার প্রতিযোগিতায় সে সকালে তাড়াতাড়ি চলে যেত এবং দেরি রাত পর্যন্ত ঘর ফিরত। তারপর শেকায়েত শুরু হলো। সুধীর,
আজ আবার লেট আসবে কি? আমি তো ভেবেছিলাম যে আজ আমরা ডিনার বাইরে করব। সরি সাধনা, প্রোডাকশন ইস্যু আছে, রাতভর কাজ করতে হবে। তুমি কিছু বানিয়ে খেয়ে নাও, পরের উইকেন্ডে পাক্কা বাইরে ডিনার করব। সুধীর, এই সানডে কোথাও বাইরে চলো, অনেক দিন হয়ে গেছে। 1 সপ্তাহ পর সাধনা বলল, না সাধনা, ক্লায়েন্টের সাথে আর্জেন্ট মিটিং আছে, পরের সপ্তাহে পাক্কা। কিন্তু সেই পরের সপ্তাহ কখনো এলো না। সাধনা একা পড়তে লাগল। সে ঘর এখন তাকে কাটতে দৌড়াত। সে সুধীরের সাথে কথা বলতে চাইত, কিন্তু যখন সে ঘর আসত তো এত ক্লান্ত হতো যে সোজা ঘুমিয়ে যেত। তারপর একদিন সাধনা সুধীরকে ফোনে খোঁজখবর দিল, সুধীর, আমি মা হতে চলেছি। সুধীরের খুশির ঠিকানা ছিল না। সেই দিন সে তাড়াতাড়ি ঘর এলো। সে সাধনাকে গোদে তুলে নিল। এখন দেখো, আমি আমার বাচ্চার জন্য সব কিছু করব। আমি আর মেহনত করব, বড় কোম্পানিতে জয়েন করব, বেশি প্যাকেজ নেব, আমাদের বাচ্চাকে কোনো তকলিফ হবে না। সুধীরকে এত উৎসাহিত দেখে সাধনা হেসে উঠল, এবং সত্যি সুধীরকে একটা খুব বড় এমএনসিতে অফার মিলল। প্যাকেজ ডাবল ছিল, কিন্তু কাজের প্রেশারও ডাবল হয়ে গেল। সে এখন সকাল 8টা বাজে চলে যেত এবং রাত 11-12টা বাজে ফিরত। সাধনা একা ঘরে বসে থাকত। প্রেগনেন্সির সময় তাকে সুধীরের সবচেয়ে বেশি জরুরত ছিল, কিন্তু সুধীর সবসময় ল্যাপটপে ব্যস্ত থাকত। বাস এই একটা বড় প্রজেক্ট পুরো হয়ে যাক, সে বলতো, তারপর আমি লম্বা ছুটি নেব, আমরা 3 জন সাথে ঘুরতে যাব। সাধনা অপেক্ষা করতে থাকল। দিন সপ্তাহে পরিবর্তিত হল, সপ্তাহ মাসে, এবং তারপর সেই দিন এলো। সাধনার প্রেগনেন্সির 9ম মাস শুরু হয়েছে। ঘরে বাচ্চা আসার প্রস্তুতি জোরে চলছিল। একটা ছোট পালনা, খেলনা, ছোট কাপড়, সব কিছু প্রস্তুত ছিল। সুধীর এবং সাধনা দুজন তাদের আসন্ন বাচ্চার স্বপ্ন বুনছিল। সেই দিন সুধীরের কোম্পানিতে একটা খুব বড় প্রোডাক্ট লঞ্চের প্রস্তুতি চলছিল। সেই প্রজেক্ট ছিল যাকে সুধীরের টিম গত 8 মাস থেকে দিন-রাত এক করে বানাচ্ছিল। লঞ্চের দিন সন্ধ্যা থেকে দেরি রাত পর্যন্ত সবার অফিসে থাকা জরুরি ছিল। সাধনা, আজ আমাকে দেরি হয়ে যাবে। সুধীর সকালে অফিস যাওয়ার সময় বলেছিল, লঞ্চের পর পার্টিও আছে। ঠিক আছে, সাধনা হেসেছে। তাড়াতাড়ি আসার চেষ্টা করো। হ্যাঁ, একদম। সুধীর বাধা করেছে এবং চলে গেছে। সন্ধ্যা 1:30 বাজে। সুধীর এবং তার পুরো টিম একটা বড় কনফারেন্স রুমে ক্লায়েন্ট এবং ম্যানেজমেন্টের সাথে মিটিংয়ে ছিল। প্রজেক্ট লাইভ হচ্ছিল। মাহলে খুব বেশি টেনশন ছিল। সুধীরের ফোন সবসময়ের মতো মিটিংয়ের সময় সাইলেন্ট মোডে ছিল। এদিকে ঘরে রাতের কাছে 10টা বাজে। সাধনা সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ তাকে তার পেটে একটা তীব্র অসহ্য ব্যথা মহসুস হল। আহ! সে ব্যথায় চিৎকার করে উঠল। সে ঘাবড়ে সুধীরকে ফোন লাগালো। ফোন বাজতে থাকল, কিন্তু কেউ তুলল না। সাধনা আবার ফোন করল। 1 বার, 2 বার, 10 বার, প্রত্যেকবার সেইম নতিজা। ব্যথা বাড়তে যাচ্ছিল। তাকে লাগল যে সে দাঁড়াতেও পারবে না। সে কাপা হাতে তার মাকে ফোন করল। মা, প্লিজ তাড়াতাড়ি আসো, আমাকে খুব ব্যথা হচ্ছে। যখন তার মা এবং পড়শি তাকে হাসপাতাল নিয়ে গেল, তখন খুব দেরি হয়ে গেছে। ডাক্তার বাইরে এসে বলল, আই এম সরি, বাচ্চার ধড়কন থেমে গেছে, আমরা তাকে বাঁচাতে পারিনি। সেই শব্দ ছিল না, সে মৃত্যুর ফরমান ছিল, যা এক ঝটকায় সাধনার দুনিয়া উজাড় করে দিল। ওদিকে অফিসে রাতের 2টো বাজে মিটিং শেষ হল। প্রজেক্ট সাকসেসফুল হল। সব লোক একে অপরকে বধাই দিচ্ছিল। সুধীর যেই তার ফোন তুলল, তার শ্বাস থেমে গেল। 10টা মিসড কল। সাধনা, তার হৃদয় দহল হয়ে গেল। সে কাপা হাতে ফিরে ফোন লাগাল। ফোন সাধনার মা তুলল। বেটা, সাধনা হাসপাতালে আছে। সে বাচ্চা, সে আর বলতে পারল না, বাস কাঁদতে লাগল। সুধীরের পায়ের নিচে থেকে জমিন খসে গেল। সে কিভাবে পার্কিং পর্যন্ত দৌড়ল, কিভাবে গাড়ি চালালো, তাকে কিছু মনে নেই। যখন সে হাসপাতাল পৌঁছল, তো সাধনা একটা বেডে শুয়েছিল। চোখ খোলা ছিল, কিন্তু সে ছাদকে ঘুরে দেখছিল, যেন তার মধ্যে প্রাণই না থাকে। সুধীর তার কাছে গেল। সাধনা ধীরে ধীরে তার দিকে দেখল। তার চোখে না চোখের জল ছিল, না রাগ, বাস একটা খালিপণ ছিল। কোথায় ছিলে তুমি? সে হৃদয় চিরে দেওয়া আওয়াজে জিজ্ঞাসা করল। আমি মিটিংয়ে ছিলাম। সুধীর কেঁদে পড়ল। আমাকে মাফ করে দাও সাধনা, আমাকে মাফ করে দাও। তোমার ফোন কেন তুললে না? সাধনার আওয়াজ সেই রকম শান্ত ছিল। ফোন সাইলেন্টে ছিল। আমাকে জানাই নে। চলো, যে যদি তুমি ফোন তুলে নিতে, যদি তুমি এখানে থাকতে, তো হয়তো আজ আমাদের বাচ্চা জীবিত থাকত। সাধনা বলল এবং আবার ছাদকে ঘুরে দেখতে লাগল। এই শব্দ সুধীরের বুকে একটা খঞ্জরের মতো নেমে গেল। সেই দিনের পর তাদের রিশতে একটা এমন ফাটল পড়ল, যা কখনো ভরতে পারল না। সেই দিনের পর তাদের ঘরে যেন মাতম ছড়িয়ে পড়ল। সাধনার জন্য সুধীরই তার বাচ্চার মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। কিন্তু ঝগড়ার শুরু শুধু সেই এক রাত পর্যন্ত সীমিত ছিল না। এখন প্রত্যেক ছোট বড় কথা বিষ হয়ে উঠেছে, যা তাদের রিশতাকে ধীরে ধীরে খোকলা করে দিচ্ছিল। কয়েকদিন পর সুধীরের মা ঘর এলো।
সে সাধনার কাছে বসল এবং সান্ত্বনা দেওয়ার বদলে তারা যা বলল তাতে সাধনার জখমগুলোকে আরও গভীর করে দিল। আজকালকার মেয়েদেরও বোঝা যায় না, একটা বাচ্চাও না সামলাতে পারে। আমাদের জমানায় তো মহিলারা 4 বাচ্চা জন্ম দিত এবং ঘরক্ষেতের কাজও করত। জানি না তোমরা খাও কি। সাধনার মুখ সাদা হয়ে গেল। সে সাহায্যের জন্য সুধীরের দিকে দেখল, যে সেখানে বসেছিল, কিন্তু সুধীর চুপ ছিল। সে তার মাকে একটা শব্দও বলল না। যেই তার মা গেল, সাধনার রাগ সুধীরের উপর ফেটে পড়ল। শুনলে তুমি কি বলছিল তোমার মা? এবং তুমি চুপচাপ বসে শুনতে থাকলে? নিজের পত্নীর সম্মানের জন্য একটা শব্দ না বলতে পারলে? আমি কি বলতাম সাধনা? সুধীর ক্লান্ত আওয়াজে বলল, সে আমার মা, এবং তুমি জানো সে পুরনো চিন্তাধারার। তার কথার বুড়া মত মানো, বুড়া না মানো। সাধনা চিৎকার করল, তোমার মা আমাকে তানা মারল, এবং তুমি বলছো বুড়া না মানো? তুমি তোমার মার সামনে কিছু বলতে পারো না? কাপুরুষ তুমি। সেই দিন সাধনা বুঝতে পারল যে এই লড়াইয়ে সে একদম একা। সাধনা নকরি ছেড়ে দিয়েছে। এখন তাকে প্রত্যেক ছোট বড় খরচের জন্য সুধীরের ওপর নির্ভর করতে হয়। একটা দিন তার একটা বন্ধুর বিয়ে ছিল। সুধীর, আমাকে কিছু পয়সা চাই শগুনে দিতে এবং 1-2 ড্রেসও কিনতে। সুধীর তার ল্যাপটপে কাজ করছিল। কত? সে নজর না তুলে জিজ্ঞাসা করল। সেই কোনো 10-12 হাজার। কি? সুধীর চমকে তাকে দেখল। 12,000? তোমাকে জানা আছে এই মাসে ক্রেডিট কার্ডের বিল কত এসেছে? গাড়ির ইএমআইও যেতে আছে। এত পয়সা তো না নিকালতে পারবে। সাধনার মুখ অপমানে লাল হয়ে গেল। যখন আমি কামাতাম তখন তো কখনো আমার খরচ থেকে আপত্তি ছিল না তোমাকে। আজ যখন তোমার ভরসায় আছি তো তোমাকে 12,000ও বেশি লাগছে। আমার সেই অর্থ নয় সাধনা। তো কি অর্থ ছিল? না যে আমি এখন তোমার উপর বোঝা হয়ে গেছি। ঠিক আছে, আমাকে না চাই তোমার পয়সা। আমি আমার পুরনো শাড়ি পরে চলে যাব, এবং কাল থেকে আমি আবার নকরি খুঁজব। আমাকে তোমার টুকরোতে পালতে কোনো শখ নেই। সেই দিনের পর সাধনা সুধীরের কাছে কখনো পয়সা চায়নি। তার হৃদয়ে এই কথা বাড়ি করে গেছে যে তার পতির হৃদয়ে এখন তার জন্য কোনো জায়গা নেই। এখন ছোট কথায়ও ঘরে যুদ্ধের মাহল হয়ে যেত। লাগাতার হওয়া ঝগড়ায় সুধীর এত ক্লান্ত হয়ে গেছে যে সে সাধনার সাথে কথা বলা কম করে দিয়েছে। সে ঘর আসত, চুপচাপ খানা খেত এবং তার ঘরে চলে যেত। তার কথা এখন শুধু হ্যাঁ না এবং ঠিক আছে পর্যন্ত সীমিত ছিল। একটা রাত সাধনা হিম্মত করে কথা শুরু করল। আজ অফিসে কেমন ছিল? ঠিক ছিল, সুধীর ফোনে দেখতে দেখতে উত্তর দিল। এবং সেই নতুন প্রজেক্ট মিলল? হ্যাঁ, বাস হ্যাঁ। সাধনার ধৈর্য উত্তর দিয়ে গেল। আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি সুধীর, এবং তুমি বাস হ্যাঁতে উত্তর দিচ্ছ। কি হয়েছে তোমাকে? সুধীর ফোন নিচে রাখল। তার চোখে একটা অদ্ভুত ক্লান্তি ছিল। কি কথা বলবো সাধনা? যখনই আমি কিছু বলি সেটা একটা নতুন ঝগড়া হয়ে যায়। যখন আমি আমার পারেশানি বলি তো তোমাকে লাগে আমি বাহানা বানাচ্ছি। যখন আমি তোমার শুনি তো তোমাকে লাগে আমি তোমাকে জাজ করছি। ক্লান্ত হয়ে গেছি আমি সাধনা। এখন আমার ভিতর আর লড়াই করার হিম্মত নেই। এর থেকে ভালো যে আমরা চুপ থাকি। এ শুনে সাধনার হৃদয় ভেঙে গেল। যে লোকের সাথে সে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো, আজ সে তার সাথে কথা বলতেও কাতর হচ্ছে। সেই রাত সাধনা বুঝতে পারল যে তাদের রিশতা মরে গেছে। এখন তাদের মধ্যে শুধু একটা খালিপন ছিল। 1 বছর গেল। 1 বছরের নফরত, 1 বছরের তানা, 1 বছরের ঘুটন, এবং তারপর একদিন একটা আরও বড় ঝগড়ার পর সুধীর হার মেনে নিল। বাস সাধনা, এখন আর না। সে ক্লান্ত আওয়াজে বলল, আমি রোজ রোজ মরে না যেতে পারি। আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। সাধনা কোনো হ্যারানি দেখাল না, যেন সে এই পলের অপেক্ষা করছিল। ঠিক আছে, সে সমতল আওয়াজে বলল, আমাকেও এই রিশতা চাই না। এবং এভাবে তারা তালাকের ফয়সালা করে নিল। সে সেই প্রেমকে ভুলে গেল যা কখনো তাদের মধ্যে ছিল, এবং শুধু সেই দর্দকে মনে রাখল যা তাদের একে অপর থেকে মিলেছে। সন্ধ্যায় যখন সুধীর ঘরে এলো তো তার হাতে একটা লিফাফা ছিল। তার থেকে সে কাগজপত্র বের করল এবং মিউচুয়াল কনসেন্টওয়ালের সেকশনে বিনা হেজিটেশনে সাইন করে দিল। তারপর সে পেন সাধনার দিকে বাড়িয়ে দিল। সাধনা কাঁপা হাতে পেন ধরল। তার নজর সেই জায়গায় ছিল যেখানে সুধীর সাইন করেছে। একটা চোখের জল তার চোখ থেকে টপকে ঠিক সেই কাগজে পড়ল যেখানে তাকে সাইন করতেছিল। কালি একটু ছড়িয়ে গেল। সে তাড়াতাড়ি চোখের জল মুছে নিল এবং প্রায় টেনে তার স্বাক্ষর করে দিল। 7 বছরের রিশতা সেই দিন কানুনিভাবে তার অন্তের প্রথম সিঁড়ি চড়েছে। পরের দিনই সাধনা তার সামান প্যাক করল এবং ঘর ছেড়ে তার মায়ের ঘরে চলে গেল। ঘর এত খালি, এত বিরান লাগছিল যে সুধীরকে দেয়ালগুলো তাকে খেতে দৌড়াচ্ছিল। সাধনার বাবা মা তাকে অনেক বুঝিয়েছে। সুধীরের মাও তাকে ফোন করে ফিরিয়ে আনতে বলেছে, কিন্তু দুজন তাদের ফয়সালায় অটল ছিল।
আখিরকার কোর্ট তাদের 6 মাসের জন্য সাথে থাকার ফরমান শুনিয়ে দিল এবং সাধনাকে ফিরে সুধীরের ঘরে ফিরতে হল। এখন সাধনা এবং সুধীর একই ছাদের নিচে থাকছিল, কিন্তু যেন দু কয়েদি সাথে থেকে সাজা কাটতে বাধ্য হয়েছে। এই মধ্যে তাদের সামনের গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে মেহতা দম্পতি থাকতে এলো, ৭০ বছরের রমেশজি এবং ৬৫-র সুধাজি। কয়েকদিনেই তাদের জীবন সাধনা এবং সুধীরের জন্য একটা অনচাহা তমাশা হয়ে গেল, যাকে তারা দেখতে বাধ্য ছিল। সুধা আন্টি খুব মিলনসার এবং হাস্যমুখ ছিল। তারা কয়েকদিনেই পুরো বিল্ডিংয়ে সবার সাথে জান পরিচয় করে নিল। যখন তারা সাধনাকে দেখল তো সেও তার সাথে কথা বলতে চলে এলো। নমস্তে বেটা, আমি সুধা। জি নমস্তে আন্টি, সাধনা অনিচ্ছায় উত্তর দিল। আমি দেখি তুমি বেশি বাইরে যাও না, একা থাকো কি? না আন্টি, আমার পতিও আছে, সুধীর। সেই দিনের পর সুধা আন্টির তাদের ঘরে আসা যাওয়া লেগে গেল। কখনো সে কোনো বানানো জিনিস নিয়ে আসত, তো কখনো ইউঁহি কথা বলতে। কয়েক সপ্তাহেই মেহতা দম্পতির সাথে সুধীর এবং সাধনার একটা অদ্ভুত রিশতা হয়ে গেল। সেই বয়স্ক দম্পতি খুব খুশমিজাজ ছিল। তাদের সামনে সাধনা এবং সুধীরও এমন ব্যবহার করত যেন সে একটা আদর্শ পতিপত্নী। কিন্তু প্রত্যেকবার যখন সে বয়স্ক দম্পতিকে দেখত, তাদের হৃদয়ে একটা হুকসি উঠত। একটা সকালে সাধনা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে দেখল যে রমেশ আঙ্কেল সুধা আন্টির চুলে ফুল লাগাচ্ছে। এখন দেখো আমাদের শ্রীমতীজি কত সুন্দর লাগছে, অঙ্কল বলল। সাধনা তার চায়ের কাপ কষ্ট করে ধরল। তাকে মনে পড়ল সুধীরও কখনো কখনো তার জন্য গজরা নিয়ে আসত। কিন্তু এখন তো সে তার দিকে দেখতও না। একটা হীন ভাবনা, একটা জ্বালা, একটা কষ্ট তার হৃদয়ে বাড়ি করতে লাগল। কাশ আমারও জীবন এমন হতো। সুধীল যখন অফিস থেকে ফিরত এবং মেহতা আঙ্কেল এবং সুধা আন্টিকে একসাথে দেখে তার হৃদয়ে পুরনো স্মৃতি হিলোড়ে নিতে লাগল। মেহতা দম্পতির প্রেম, তাদের স্বাদ, তাদের খুশি সাধনা এবং সুধীরের জন্য একটা আয়না হয়ে গেল, যাতে তাদের নিজেদের রিশতের নাকামি সাফ সাফ নজর আসত। সে দুজন মনে মনে সেই খুশমিজাজ জোড়া থেকে জ্বলতে লাগল, কারণ সে তাদের প্রত্যেক পলে তাদের নিজের হারের এহসাস করাত। এবং তারপর সেই শনিবার এলো। দুপুরের 2টো বাজে ছিল। সাধনা এবং সুধীর দুজন তাদের ঘরে ছিল। সোমবারে তাদের তালাকের পরে শুনানি ছিল। ঘরে একটা অদ্ভুত ঘুটন ভরা বেচেনি ছিল। হঠাৎ নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো এবং তারপর একটা এমন চিৎকার গুঞ্জিত হল যা পুরো বিল্ডিংকে হিলিয়ে দিল। সুধা, সুধা, চোখ খোলো, সুধা। এ রমেশজির আওয়াজ ছিল, কিন্তু আজ তাদের আওয়াজে এত দর্দ, এত বেবসি এবং এত ভয় ছিল যে সাধনার রংটে খাড়া হয়ে গেল। সাধনা দৌড়ে বাইরে এলো। সুধীরও তার ঘর থেকে বেরিয়ে এসেছে। দুজন একে অপরকে দেখল। তাদের চোখে সেই প্রশ্ন ছিল, এ কি হল? সুধীর তুরন্ত দরজার দিকে দৌড়াল। সাধনাও পিছন পিছন। সিঁড়ি থেকে নামতে নামতে তাদের রমেশজির বিল খেয়ে ওঠা আওয়াজ শোনা গেল। সুধা, আমাকে ছেড়ে যেও না, আমি বলেছিলাম না তোমার ছাড়া এক পলও না, উঠো সুধা। মেহতা আঙ্কেলের দরজা খোলা ছিল এবং ভিতরের দৃশ্য খুব ভয়ঙ্কর ছিল। রমেশজি মাটিতে বসেছিল। তার কোলে সুধা আন্টির মাথা ছিল। আন্টির চোখ বন্ধ ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং শরীর একদম নিস্তেজ ছিল। আঙ্কেল কি হল? সুধীর দৌড়ে ভিতর গেল। রমেশজি বিলক বিলক করে কাঁদছিল। জানি না বেটা, আমরা কথা বলছিলাম, হঠাৎ সিনে হাত রাখল এবং পড়ে গেল। সুধীর সুধা আন্টির নাড়ি চেক করল। সেটা খুব ধীরে, প্রায় না এর সমান ছিল। আঙ্কেল, এদের তুরন্ত হাসপাতালে নিয়ে চলতে হবে, বলে সুধীর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল এবং গাড়ির চাবি নিয়ে এলো। গাড়ি স্টার্ট করল এবং সুধাজিকে নিয়ে হাসপাতালের জন্য বেরিয়ে পড়ল। পরের 10 মিনিট যেন 10 যুগের মতো গেল। গাড়িতে রমেশজি বাস তার পত্নীকে ঝাঁকুনি দিতে থাকল। সুধা, উঠো, তুমি বাধা করেছিলে, সাথে জীব সাথে মরব। এখন তো আমাদের নাতির বিয়ে দেখতে, উঠো না। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে অপেক্ষা করতে করতে সাধনা সুধীরের দিকে দেখল। সুধীরের চোখে চোখের জল ছিল। সাধনারও 1 ঘণ্টা গেল এবং তারপর ডাক্তার বাইরে এলো। তাদের মুখে গভীর দুঃখ ছিল। আই এম সরি, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, আমরা তাদের বাঁচাতে পারিনি। শুনে রমেশজি মাটিতে বসে পড়ল এবং তারপর সেই 70 বছরের বয়স্ক মানুষ একটা বাচ্চার মতো কাঁদতে শুরু করল। তুমি আমাকে একা ছেড়ে দিলে, আমি কি করব এখন? কার জন্য জীব আমি? সাধনা নিজেকে সামলাতে পারল না। সেও ফুট ফুট করে কাঁদতে লাগল। সুধীর দাঁড়িয়েছিল। তার চোখ থেকে লাগাতার চোখের জল বইছিল। কিন্তু সে হিলতে পারছিল না। আজ তারা দেখল, যখন প্রেম অধুরা থেকে যায় তো মানুষ কিভাবে ভাঙে। তারপর মেহতা আন্টির শরীরকে ঘর নিয়ে আনা হল। সেই ঘর, যা কাল পর্যন্ত প্রেম এবং হাসিতে গুঞ্জিত ছিল, আজ সেখানে মৃত্যুর একটা ঠান্ডা ভয়ঙ্কর সান্নাটা ছড়িয়ে পড়েছে। পরের 2 দিন অন্তিম সংস্কারের ক্রিয়া এবং রসমে গেল।
এই পুরো সময়ে সাধনা এবং সুধীর একটা শব্দও একে অপরকে বলেনি, কিন্তু সে একে অপরের সাথে ছিল, একটা টিমের মতো। যখন রমেশ অঙ্কেল রিশতেদারদের সাথে কথা বলতে বলতে ভেঙে পড়ত, তো সুধীর তাদের কাঁধে হাত রেখে দিত। রিশতেদার আসত, তো সাধনা চুপচাপ উঠে সবার জন্য চা বানাতে লাগল। তারা তাদের তালাক, তাদের ঝগড়া এবং তাদের অহংকারকে যেন কিছু সময়ের জন্য একটা বাক্সে বন্ধ করে রেখেছে। আজ একটা বড় দুঃখের সামনে তাদের নিজের দুঃখ খুব ছোট এবং বেইমান লাগছিল। অন্তিম সংস্কারের পর যখন সব মেহমান এবং রিশতেদার চলে গেল, তো ঘরে শুধু রমেশ অঙ্কেল, সাধনা এবং সুধীর থেকে গেল। ঘর জিনিসে ভরা ছিল, কিন্তু একটা মানুষের ছাড়া সে কত খালি লাগে এ আজ তাদের মহসুস হচ্ছিল। সাধনা দেখল রমেশ অঙ্কেল ধীরে ধীরে চলে তার বেডরুমে গেল। তারা দেয়ালে লাগানো তার এবং সুধা আন্টির বিয়ের বড় ছবিকে ছুঁল। কেন ছেড়ে গেলে আমাকে সুধা? সে ছবির সাথে কথা বলছিল, এবং তাদের আওয়াজে এত দর্দ ছিল যে সাধনার কলিজা মুখে এলো। বলেছিলাম না, সাথে জীব, সাথে মরব? তুমি তো তোমার বাধা ভেঙে দিলে। এখন আমি এই খালি ঘরের কি করব? সকালে আমাকে চা কে দেবে? রাতে আমার গল্প কে শুনবে? সে এসব দেখতে পারল না এবং কাঁদতে কাঁদতে তার ফ্ল্যাটে ফিরে এলো। সে তার ঘরে গেল এবং দরজা বন্ধ করে নিল। তার ভেতর একটা অদ্ভুত বেচেনি ছিল। সে তার বিয়ের অ্যালবাম বের করল এবং তার পাতা পাল্টাতে লাগল। প্রত্যেক ছবিতে সে এবং সুধীর হাসছিল। একটা ছবিতে সুধীর তাকে তার বাহুতে তুলে রেখেছে, দ্বিতীয়টায় সে দুজন বৃষ্টিতে ভিজছে। কোথায় গেল সেই সুধীর? সে মনে মনে ভাবল। কোথায় হারিয়ে গেল সেই সাধনা? কিছুক্ষণ পর সুধীর ধীরে তার ঘরে এলো। সে সাধনাকে অ্যালবামের সাথে বসে দেখল। মাসের পর আজ প্রথমবার তার হৃদয়ে সাধনার জন্য রাগ বা ঝুজলাহট নয়, বরং একটা কোমল ভাবনা জাগল। তাকে সাধনাকে চুপ করানোর, তাকে গলা লাগানোর মন হল। কিন্তু এও একটা সত্য ছিল যে সে শীঘ্রই একে অপর থেকে খুব দূর যেতে চলেছে। এ ভেবে সুধীর নিজেকে থামিয়ে নিল। পরের সকালে যখন সাধনা উঠল, তো সে দেখল যে সুধীর তার জন্য আগে থেকেই চা বানিয়ে রেখেছে। সে চায়ের কাপ তুলল এবং ব্যালকনিতে গেল। কিছুক্ষণ পর সুধীরও তার কাপ নিয়ে সেখানে এলো। দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকল। সামনের ঘরে একদম শূন্য ছিল। গমলায় লাগানো ফুল এখন পুরোপুরি মুরঝিয়ে গেছে। এ দেখে দুজনের হৃদয়ে একটা অদ্ভুত শিহরণ দৌড়ে গেল। আজ সোমবার, সুধীর আখিরকার বলল। সাধনা কোনো উত্তর দিল না, বাস চায়ের ঘুঁট ভরল। যেতে হবে? সুধীর আবার জিজ্ঞাসা করল। সাধনা ধীরে তার দিকে দেখল। তার চোখে একটা প্রশ্ন ছিল, একটা আশা ছিল, কিন্তু সে কিছু বলল না, বাস ধীরে তার মাথা নাতে নাড়ল। সুধীর একটা গভীর নিঃশ্বাস নিল। ঠিক আছে, সে বলল, আমি উকিলের সাথে কথা বলে নেব। বলে দেব যে কিছু পারিবারিক কারণে আমরা আজ আসতে পারব না। পারিবারিক কারণ, এই শব্দ দুজনের কানে গুঞ্জিত হল। পরিবার যা সে প্রায় ভেঙে ফেলেছে। সুধা আন্টির মৃত্যুকে 1 সপ্তাহ গেল। সুধীর এবং সাধনার বেশিরভাগ সময় এখন মেহতা অঙ্কেলের দেখাশোনায় গেল। যেন সে কোনো অকথিত কর্তব্যে বাধা। তারা দেখল যে এক সাথীর যাওয়ার পর মানুষ কিভাবে ভাঙে, কিভাবে ছড়িয়ে পড়ে। মেহতা আঙ্কেল যে সবসময় খুশমিজাজ এবং করিপাটি থাকত, এখন একটা জীবিত জাগ্রত খামোশি হয়ে গেছে। সেই মানুষ যে পুরো জীবন তার পত্নীর হাতে বানানো গরম খানা খেয়েছে, আজ ব্রেড এবং মাখনের ওপর গুজারা করছে। সে ঘণ্টার পর ঘণ্টা বাস একই জায়গায় তার পছন্দের আরাম চেয়ারে বসে শূন্যে ঘুরে দেখতে থাকত। একদিন দুপুরে সাধনা সহ্য করতে পারল না। সে দেখল যে আঙ্কেল সকাল থেকে কিছু খায়নি। সে কিচেনে গিয়ে ডাল চাওয়াল বানালো এবং একটা থালিতে সাজিয়ে সুধীরের কাছে নিয়ে গেল। চলো আঙ্কেলকে দিয়ে আসি, তারা সকাল থেকে কিছু খায়নি হবে। সুধীর থালি তার হাতে নিয়ে নিল। যখন সে মেহতা আঙ্কেলের ঘরে পৌঁছল, তো দরজা একটু খোলা ছিল। সুধীর দরজা খটখটানোর জন্য হাত বাড়ালই যে ভিতরের দৃশ্য তার কদম সেখানেই থামিয়ে দিল। আঙ্কেল সোফায় বসেছিল। তার হাতে সুধা আন্টির একটা নীল শাল ছিল, যাকে সে তার মুখে লাগিয়ে রেখেছে। বারবার তার গন্ধ নিচ্ছিল এবং তার চোখ থেকে চুপচাপ চোখের জ্বর বইছিল। সে সেই শাল থেকে এমন লিপটে ছিল যেন সে সুধা আন্টির সাথেই লিপটে আছে, তার খুশবুকে তার শ্বাসে ভরার শেষ চেষ্টা করছে। এই দৃশ্য এত মর্মস্পর্শী ছিল যে সাধনা এবং সুধীর জড়ো হয়ে গেল। আজ তাদের এহসাস হল যে যখন জীবনসাথী চলে যায়, তো সে শুধু সেই এক মানুষ যায় না, বরং তোমার জীবনের একটা খুব বড় অংশ তার সাথে নিয়ে যায় এবং পিছনে শুধু স্মৃতি ছেলে যায়। আঙ্কেল, সাধনা ধীরে ডাকল।
আঙ্কেল চমকে তাদের দেখল এবং তাড়াতাড়ি তার চোখের জল মুছে নিল, যেন কোনো বাচ্চা তার ভুল লুকিয়ে রাখছে। আও বেটা, আও, আমরা তোমার জন্য খানা নিয়ে এসেছি, সুধীর বলল এবং থালি টেবিলে রাখল। মেহতা আঙ্কেল খানা দেখল এবং তার চোখ আবার ভরে এলো। সুধাকে খুব শখ ছিল খানা বানানোর। বলতো, রমেশ, আমার হাতে খেয়েই তোমার পেট ভরে, বাজারের খানায় সেই স্বাদ কোথায়? সেই দিন ৩ জন সাথে বসে খানা খেল। খানা খেতে খেতে মেহতা আঙ্কেল তার এবং সুধাজির অসংখ্য গল্প শোনাল। সে কিভাবে মিলল, কিভাবে তাদের বিয়ে হলো, কিভাবে তারা তার প্রথম ঘর বানালো। প্রত্যেক গল্প প্রেম, তাকরার এবং সাথে লাবরেজ ছিল। তারপর হঠাৎ তারা একটা এমন কথা বলল যা সাধনা এবং সুধীরকে ঝাঁকিয়ে রাখল। তোমরা জানো, মেহতা আঙ্কেল একটা রুটির টুকরো ভেঙে বলল, আমাদেরও খুব ঝগড়া হতো। সুধা খুব জিদ্দি ছিল। যদি তাকে কোনো কথা খারাপ লাগত তো সে অনেক দিন কথা বলতো না। সাধনা এবং সুধীর হ্যারান হয়ে একে অপরকে দেখল। তাদের তো লাগত যে মেহতা দম্পতির জীবন কোনো পরিকথার মতো ছিল, যেখানে কোনো ঝগড়া ঝাঁটি, কোনো ভুল বোঝাবুঝি হয়ই না। বিয়ের শুরুর বছরগুলোতে তো একবার তালাক পর্যন্ত পৌঁছে গেছে। আঙ্কেল বলল এবং হাসল, একটা ফিকে দর্দ ভরা হাসি। এ শুনে সুধীর এবং সাধনাকে একটা জোরের ঝটকা লাগল। তালাক, এই রিশতে এটা নামুমকিন ছিল। হ্যাঁ, তালাক। আঙ্কেল তাদের চোখে তরতর হ্যারানি পড়ে বলল, আমাকে আমার কাজ থেকে ফুরসত ছিল না এবং তাকে লাগত যে আমি তার উপর ধ্যান দিই না। আমাদেরও সেই শিকায়ত ছিল যা হয়তো আজ প্রত্যেক পতিপত্নীর হয়। আমরাও নিজ নিজ অহংকার নিয়ে বসে গেছি। আমাকে লাগতো যে আমি মেহনত করছি তো আমি ঠিক, তাকে লাগতো যে সে একা তো সে ঠিক। তো তারপর সব ঠিক কিভাবে হলো আঙ্কেল? সাধনা তার সব হিম্মত জড়ো করে জিজ্ঞাসা করল। তার আওয়াজে একটা অদ্ভুত উৎসুকতা ছিল, যেন সে কোনো ডুবে যাওয়াকে খড়ের সাহায্য মিলেছে। একদিন আমি ঘর এলাম তো দেখলাম সুধা তার সব সামান প্যাক করে নিয়েছে মায়ের ঘরে যাওয়ার জন্য। আমিও রাগে ছিলাম। আমিও বলে দিলাম, যাওয়া আছে তো যাও, আমিও ক্লান্ত হয়ে গেছি রোজ রোজের ঝগড়ায়। সে দরজা পর্যন্ত গেল, তারপর থামল, ঘুরল এবং আমাকে জিজ্ঞাসা করল, সত্যি চাও আমি চলে যাই? যদি আমি চলে গেলাম তো এই ঘর থাকবে না, বাস একটা মাকান হয়ে যাবে এবং তুমি এই খালি মাকানে একা থেকে যাবে। সেই এক পলে তার যাওয়ার ভাবনাই আমার রুহ কাঁপিয়ে গেল। আমার সব রাগ, সব অহংকার এক পলে গলে গেল। আমি দৌড়ে গেলাম এবং তাকে থামিয়ে নিলাম। সেই দিন আমরা ঠিক করলাম যে চাহে কত বড় ঝগড়া হোক, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাওয়ার কথা না বলব। আমরা কথা বলবো, লড়ব, কিন্তু সাথে থাকব। গল্প শোনাতে শোনাতে আঙ্কেলের চোখ নম হয়ে গেল। যেই দিন সুধা গেল তার থেকে এক রাত আগেও আমাদের ঝগড়া হয়েছে, কোনো খুব ছোট কথায়। সে বলেছে, তুমি আমার কথা কখনো শোনো না, এবং আমি রাগে বলে দিয়েছি, শুনে কি করব? কাশ সেই রাত আমি তার কথা শুনে নিতাম। কাশ আমি তাকে গলা লাগিয়ে সরি বলে দিতাম। আজ এই পছতাবা আমাকে ভিতর ভিতর খেয়ে নিচ্ছে বেটা, যে আমার প্রেম, আমার সাথী আমার থেকে একটা শিকায়েত সাথে চলে গেল। এখন আমি পুরো জীবন এই কাশ সাথে কিভাবে জিবব? মেহতা আঙ্কেলের কথা, তার দর্দ, তার পছতাবা সুধীর এবং সাধনার হৃদয়ে কোনো গলে যাওয়া কাঁচের মতো নামছে। তাদের নিজের ঝগড়া, নিজের অহংকার এবং নিজের তালাকের ফয়সালা সব কিছু খুব ছোট, খুব বাচ্চামো এবং খুবই লজ্জাজনক লাগছিল। সেই রাত নিজের ফ্ল্যাটে ফিরে সুধীর এবং সাধনা লিভিং রুমেই জড়বত বসে থাকল। সে দুজন একে অপর থেকে নজর চুরিয়ে নিচ্ছিল, যেন তাদের ভয় যে যদি চোখ মিলল তো বছরের পর বাঁধা রাখা সব চোখের জল একসাথে স্যালাব হয়ে যাবে। সাধনার নজর ক্যালেন্ডারে পড়ল। তারিখ দেখে তার হৃদয় একটা পুরনো জখম আবার সবুজ হয়ে গেল। সেই ডিনার, সে মনে মনে ভাবল, আমাদের শেষ বড় ঝগড়া সেই ডিনারেই হয়েছে। তাকে সেই সন্ধে ভালো করে মনে পড়ল। সে তার মা বাবাকে প্রথমবার বিয়ের পর খানায় ডেকেছে। সে কত খুশি ছিল, কত উৎসাহিত ছিল। সে সুধীরকে সকালেই বলে দিয়েছে, সুধীর, আজ অফিস থেকে তাড়াতাড়ি এসো প্লিজ, মা বাবা প্রথমবার আসছে। হ্যাঁ একদম, সুধীর বাধা করেছে, আমি 7টা বাজে পর্যন্ত এসে যাব। কিন্তু 7টা, তারপর 8টা, তারপর 9টা, সুধীর এলো না। তার ফোনও লাগছে না। সাধনার মুখ প্রত্যেক পলে উতরে যাচ্ছিল। সে দরজায় নজর গেড়ে বসেছিল, কিন্তু সুধীর এলো না। রাতের 11টা বাজে যখন তার মা বাবা নিরাশ হয়ে চলে গেল, তখন সুধীর ঘরে এলো। সরি, একটা জরুরি মিটিং এসে গেছে, সে বলল, এবং সাধনার সব ধৈর্য ভেঙে গেল। মিটিং? তোমার মিটিং আমার মা বাবার থেকে বেশি জরুরি? সে চিৎকার করল। তোমাকে না আমার পরবা, না আমার ঘরবালোর। তোমাকে শুধু নিজের এবং নিজের কাজের পড়ে আছে। তোমাকে লজ্জা আসা উচিত। সেই দিন সে এত চিৎকার করেছে যে সুধীরও বর্ষিত হয়েছে।
হ্যাঁ, আমার কাজ আমার জন্য জরুরি, কারণ সেই থেকেই ঘর চলে, কিন্তু তুমি বুঝবে না, কারণ তোমাকে বুঝতেই না। পাল্টা সাধনাও চিৎকার করল, এবং কথা এত বেড়ে গেছে যে সুধীর রাগে ঘর ছেড়ে চলে গেল এবং পুরো রাত বাইরে হোটেলে ছিল। সেই ঝগড়ার পর তাদের রিশতে সেই ফাটল এলো যা তাদের কোর্ট পর্যন্ত নিয়ে গেল। আজ মেহতা আঙ্কেলের পশ্চাতাপের আগুনে তপ করে সাধনাকে তার সেই জয় কত খোকলা, কত বোকামি ভরা লাগছিল। কাশ সেই দিন আমি একটু বুদ্ধি দেখাতাম, কাশ আমি বুঝতে পারতাম যে সেও মজবুর হতে পারে। কি হয় যদি মা বাবার সাথে সে পরে মিলে নিত, কিন্তু না, সেই সময় তো আমার অহংকার জিতে গেছে। আমি তাকে এহসাস করানোর একটাও সুযোগ দেইনি যে আমি তার মজবুরি বুঝতে পারি। ওদিকে সোফার অন্য কোণে বসা সুধীর সেন্টার টেবিলে রাখা টিভির রিমোটকে ঘুরে দেখছিল। একটা আর ঝগড়া, একটা আর জখম। তাকে সেই রবিবার মনে পড়ল। সাধনাকে তার সিরিয়াল দেখতে ছিল এবং তাকে ক্রিকেটের ফাইনাল ম্যাচ। দুজন রিমোটের জন্য এমন লড়ছিল যেন সেটা কোনো সালতানাত হোক। তুমি সবসময় নিজের মর্জি চালাও, সাধনা চিৎকার করেছে। এবং তুমি কি একাই ঘরের মালকিন? যা তুমি বলবে সেটাই হবে। সুধীরও বিষাক্ত শব্দ উগলে দিয়েছে। সেই একটা রিমোটের জন্য তারা একে অপরকে এত কড়া, এত চুভানো কথা বলে দিয়েছে যে সপ্তাহ পর্যন্ত তারা ঠিক করে কথা বলেনি। একই ঘরে থেকেও সে একে অপরের জন্য অদৃশ্য হয়ে গেছে। কত বাচ্চামো ছিলাম আমি, সুধীর ভাবল। একটা ম্যাচ, একটা হার জিতের খেলা, যাকে আমি নিজের রিশতের হার জিতের খেলা বানিয়ে বসলাম। কি আমি সেই দিন না বলতে পারতাম, ঠিক আছে তুমি দেখো তোমার সিরিয়াল, কিন্তু না, আমাকে তো নিজের অহংকার দেখাতে ছিল যে এই ঘরে আমারও চলে। আজ একটা মৃত্যুর সান্নাটা দেখার পর তাদের নিজের সেই ঝগড়া, সেই জিত, সেই অহংকার সবকিছু খুব ছোট, খুব তুচ্ছ এবং খুব লজ্জাজনক লাগছিল। তাদের এহসাস হচ্ছিল যে সে একে অপরকে হারানোর চেষ্টায় নিজের রিশটাকেই হারিয়ে বসেছে। সে সেই যুদ্ধের সিপাহী ছিল যাতে জয় কারও হয়নি, বাস তাদের প্রেম শহীদ হয়ে গেছে। কয়েকদিন আর গেল। সুধা আন্টির 13তমের প্রস্তুতি চলছিল। ঘরে পণ্ডিতজি আসতে চলেছে, রিশতেদার আসতে চলেছে। সাধনা ভাবল যে ঘরে একটু সাফসাফাই হয়ে যাক তো ভালো হবে। সে একদিন সকালে মেহতা আঙ্কেলের ঘরে গেল। আঙ্কেল, আমি একটু সাফসাফাই করে দিই, মেহমানদের জন্য জায়গা হয়ে যাবে। হ্যাঁ বেটা, যেমন ঠিক লাগে, আঙ্কেল বেজান আওয়াজে বলল। সাফসাফাই করতে করতে সাধনার হাতে একটা পুরনো কাঠের বাক্স লাগল। সে বাক্স খুলল। তার মধ্যে কিছু পুরনো ছবি এবং অনেক চিঠি ছিল। কিছু হলুদ হয়ে গেছে, কিছুর কিনারা মুড়ে গেছে। সে চিঠি মেহতা আঙ্কেল আন্টিকে লিখেছে এবং কিছু আন্টি আঙ্কেলকে। সাধনা বাক্স নিয়ে আঙ্কেলের কাছে এলো। আঙ্কেল? আঙ্কেল বাক্স দেখল এবং তার চোখ তুরন্ত ভরে এলো। এ আমাদের স্মৃতি বেটা, আমাদের প্রেমের সাক্ষী। তারা কাপা হাতে একটা চিঠি তুলল। সেই সবচেয়ে বেশি হলুদ হয়ে গেছে এবং তার কিনারা খারাপভাবে মুড়ে গেছে, যেন তাকে বারবার খোলা এবং বন্ধ করা হয়েছে। এই চিঠি সুধা আমাকে লিখেছে, সেই তালাকওয়ালি ঝগড়ার পর যখন সে যেতে চলেছে কিন্তু থেমে গেছে। তারা সেই চিঠি সাধনার দিকে বাড়িয়ে দিল। পড়ো বেটা। সাধনা ঝিঁচকে কাপা হাতে চিঠি নিল। তখন সুধীরও ভিতর এলো। কি হলো? এ চিঠি, সাধনা ধীরে বলল। আন্টি আঙ্কেলকে লিখেছে। সুধীর কাছে এসে দাঁড়াল। সাধনা চিঠি খুলল। পুরনো সুন্দর হস্তলিপিতে লেখা ছিল। সে পড়তে শুরু করল। প্রিয়, আমাকে জানা আছে তুমি আমার থেকে খুব নারাজ। আমিও আছি। যখন তুমি রাগে বলে দাও যে যা করতে আছে করো, তো আমার হৃদয় ভেঙে যায়। এমন লাগে যেন আমাদের দুনিয়ায় শুধু আমিই আছি যে এই রিশতাকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু তারপর যখন আমি একা বসি, তো আমাকে তোমার সেই মুখ মনে পড়ে যা আমার জারাসি তাকলিফে পারেশান হয়ে যায়। আমাকে মনে পড়ে যে কিভাবে তুমি পুরো রাত জেগে আমার মাথায় পট্টি রাখো যখন আমাকে জ্বর হয়। আমাকে মনে পড়ে যে কিভাবে তুমি আমার পছন্দের আম পাপড় নিয়ে আসার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে বাজার চলে যাও। ঝগড়া কোন ঘরে হয় না, শিকায়াত কার থেকে হয় না, কিন্তু কি এই শিকায়াত আমাদের প্রেম থেকে বড় আছে? আমি জানি না আছে। তোমার রাগ তোমার জিভে হয়, হৃদয়ে না। এবং আমার রাগ, সেটা তো বাস তোমাকে নিজের আর কাছে আনার একটা বাহানা। আমরা একে অপরের ছাড়া অধুরা, যেন চা চিনির ছাড়া, যেন রাত চাঁদের ছাড়া। আমি তোমার সাথে লড়তে পারি, কিন্তু তোমার ছাড়া থাকতে পারি না। চলো এই ঝগড়া শেষ করি। আমি ছাদে তোমার অপেক্ষা করছি। নিজের সরিওয়ালি হাসির সাথে আসো। শুধু তোমার সুধা। চিঠি পড়তে পড়তে সাধনার আওয়াজ পুরোপুরি ভার হয়ে গেছে। শেষ লাইনে পৌঁছে পৌঁছে তার আওয়াজ ভেঙে গেল এবং সে শিস্কোতে লাগল।
চোখের জল তার চোখ থেকে এমন বইছে যেন বছরের পর থেকে থামা ছিল। সুধীরের চোখ থেকেও চোখের জল বইছে। সে চিঠি সাধনার হাত থেকে নিল এবং নিজে দোবারা পড়ল। প্রত্যেক শব্দ যেন তার হৃদয়ে তীরের মতো চুপছে। চলো, এই ঝগড়া শেষ করি। সে দুজনও তো এই করতে পারত, কিন্তু তারা তালাকের রাস্তা বেছে নিয়েছে। সে দুজনও তো এই বলতে পারত, আমি তোমার সাথে লড়তে পারি কিন্তু তোমার ছাড়া থাকতে পারি না। কিন্তু তারা নিজের অহংকার বেছে নিয়েছে। মেহতা আঙ্কেল বলল, সেই দিন যখন সুধা আমাকে এই চিঠি দিয়েছে, আমি ছাদে গেলাম। সে সেখানে দাঁড়িয়েছিল। আমরা একে অপরকে গলা লাগালাম এবং কেঁদে পড়লাম। এবং সেই দিন থেকে আমরা ঠিক করলাম যে চাহে কিছু হোক, আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না। তাদের আওয়াজ কাঁপছিল। কিন্তু বেটা, তোমরা জানো, আজও আমাকে পছতাবা আছে সেই শেষ ঝগড়ার। যদি আমি সেই রাত তার কথা শুনে নিতাম, যদি আমি তাকে গলা লাগিয়ে নিতাম, তো হয়তো আজ আমার কাছে একটা আর ভালো স্মৃতি থাকত। আজ আমার কাছে শুধু এই চিঠি আছে, এই স্মৃতি আছে, কিন্তু সে নেই। সাধনা এবং সুধীর দুজন কাঁদছিল। দুজনের হিক্কা বাধা হয়ে গেছে। সেই চিঠি, সেই শব্দ যেন তাদের জন্যই লেখা হয়েছে। আজ তাদের নিজের রিশতা, নিজের প্রেমের আসল মূল্য বুঝতে পারল। কিন্তু এখন তো খুব দেরি হয়ে গেছে। সেই রাত মেহতা আঙ্কেলের ঘর থেকে ফিরে সুধীর এবং সাধনা তার লিভিং রুমে সোফার আলাদা কোণে এমন বসেছিল যেন মুজরিম, যাদের আজ নিজের সবচেয়ে বড় ভুলের এহসাস হয়েছে। সেই চিঠি, সুধা আন্টিং সেই শব্দ যেন তাদের আত্মায় ছাপ হয়ে গেছে। সাধনা তার হাতের তালু দিয়ে মুখ ঢেকে নিল। তাকে নিজের প্রত্যেক ঝগড়া, প্রত্যেক তানা, প্রত্যেক কড়া শব্দ মনে পড়ছিল। এবং সবচেয়ে বেশি তাকে সেই দিন মনে পড়ছিল যা তাদের রিশতাকে চিরকালের জন্য বদলে দিয়েছে, যেই দিন তারা নিজের বাচ্চা হারিয়েছে। আমি কি করে দিয়েছি? তার হৃদয় চিৎকার করছিল। আমি তাকে নিজের বাচ্চার কাতিল বলে দিয়েছি। সে সুধীর, যে আমার বাচ্চার জন্য দুনিয়ার প্রত্যেক খুশি কিনে নিতে চাইত। সে যে বেশি মেহনত তাই করছিল যাতে আমাদের বাচ্চার ভবিষ্যৎ ভালো হয়। এবং আমি নিজের সব দর্দের, নিজের সব গমের রাগ তার ওপর বের করে দিয়েছি। আমি তাকে নিজেরই নজরে এত নামিয়ে দিয়েছি যে সে কখনো উঠতেই পারেনি। তাকে আজ প্রথমবার এহসাস হচ্ছিল যে সুধীর সব জেনে বুঝে করেনি। সে তো বাস নিজের জিম্মেদারি পালন করছিল, একটা ভালো ভবিষ্যতের জন্য। ওদিকে সুধীরের নজর মাটিতে আটকে ছিল। মেহতা আঙ্কেলের ভাঙ্গা মুখ, তাদের বিলখে ওঠা আওয়াজ তার মনে ঘুরছে। তাকে মনে পড়ল, তাকে সব সময় লাগত যে সে ঠিক আছে, সে মরদ আছে, তার রাগ জায়েজ। আমি কত অন্ধ ছিলাম, সুধীর ভাবল। যখন সাধনা নিজের সবচেয়ে বড় দর্দ থেকে যাচ্ছিল, তো আমাকে তার সাহারা হওয়া উচিত ছিল। আমাকে তার রাগকে, তার নারাজগিকে বুঝতে উচিত ছিল। কিন্তু আমি তো তার প্রত্যেক রাগের উত্তর আর বেশি রাগ দিয়ে দিতে থাকলাম। আমি তাকে কখনো মহসুস হতে দেইনি যে আমিও সেই পরিমাণে ভাঙা। আমি তাকে একা ছেড়ে দিয়েছি। সুধীরের মনে একটা সেলাব উমড়েছে। তার মন করছিল যে সে উঠে সাধনার কাছে যায়, তার পায়ে পড়ে যায় এবং বাস একবার বলে দেয়, আমাকে মাফ করে দাও। কিন্তু তার কদম যেন মাটিতে গেড়ে গেছে। হিম্মত হচ্ছিল না। একটা অজানা ভয়, একটা লজ্জা তাকে থামিয়ে রাখছিল। কি সে আমাকে মাফ করবে? কি আমি মাফ করার যোগ্যও আছি? ওদিকে সাধনাও তর্পচ্ছে। তার মন করছিল যে সে চিৎকার করে বলে, সুধীর, ভুল আমার ছিল, আমি তোমাকে বুঝিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। কিন্তু তার জিভও যেন সেলাই হয়ে গেছে। বছরের কারবাহাট, অহংকার তাকে কিছু বলতে দিচ্ছিল না। দুজন একই ঘরে বসেছিল, একই দর্দ মহসুস করছিল, একই পশ্চাতাপের আগুনে জ্বলছিল। দুজন একে অপর থেকে মাফি চাইতে চাইছিল, কিন্তু তাদের অহংকার তাদের জিভে তালা লাগিয়ে বসেছিল। সময় গেল, রাত আর গভীর হয়ে গেল। কিছুক্ষণ পর সাধনা কিচেন থেকে বাসনের হালকা খাটপাটের আওয়াজ শুনতে লাগল। তাকে হেরানি হল। সে উঠল এবং দবে পায়ে কিচেনের দরজায় গেল। ভিতর সুধীর ম্যাগি বানাচ্ছিল। ঘরে একদম শূন্য ছিল। গমলায় লাগানো ফুল এখন পুরোপুরি মুরঝিয়ে গেছে। এ দেখে দুজনের হৃদয়ে একটা অদ্ভুত শিহরণ দৌড়ে গেল। আজ সোমবার, সুধীর আখেরকার বলল। সাধনা কোনো উত্তর দিল না, বাস চায়ের ঘুঁট ভরল। যেতে হবে? সুধীর আবার জিজ্ঞাসা করল। সাধনা ধীরে তার দিকে দেখল। তার চোখে একটা প্রশ্ন ছিল, একটা আশা ছিল, কিন্তু সে কিছু বলল না, বাস ধীরে তার মাথা নাতে নাড়ল। সুধীর একটা গভীর নিঃশ্বাস নিল। ঠিক আছে, সে বলল, আমি উকিলের সাথে কথা বলে দেব যে কিছু পারিবারিক কারণে আমরা আজ আসতে পারব না।
পারিবারিক কারণ এই শব্দ দুজনের কানে গুঞ্জিত হল। পরিবার যা সে প্রায় ভেঙে ফেলেছে। সুধা আন্টির মৃত্যুকে 1 সপ্তাহ গেল। সুধীর এবং সাধনার বেশিরভাগ সময় এখন মেহতা অঙ্কলের দেখাশোনায় গেল, যেন সে কোনো অকথিত কর্তব্যে বাঁধা। তারা দেখল যে এক সাথীর যাওয়ার পর মানুষ কিভাবে ভাঙে, কিভাবে ছড়িয়ে পড়ে। মেহতা আঙ্কল যে সবসময় খুশমেজাজ এবং পরিপাটি থাকত, এখন একটা জীবিত জাগ্রত খামোশি হয়ে গেছে। সে মানুষ যে পুরো জীবন তার পত্নীর হাতে বানানো গরম খানা খেয়েছে, আজ ব্রেড এবং মাখনের উপর গুজারা করছে। সে ঘণ্টার পর ঘণ্টা বাস একই জায়গায় তার পছন্দের আরাম চেয়ারে বসে শূন্যে ঘুরে দেখতে থাকত। একদিন দুপুরে সাধনা সহ্য করতে পারল না। সে দেখল যে আঙ্কেল সকাল থেকে কিছু খায়নি। সে কিচেনে গিয়ে ডাল চাবল বানালো এবং একটা থালিতে সাজিয়ে সুধীরের কাছে নিয়ে গেল। চলো আঙ্কেলকে দিয়ে আসি, তারা সকাল থেকে কিছু খায়নি হবে। সুধীর থালি তার হাতে নিয়ে নিল। যখন সে মেহতা আঙ্কেলের ঘরে পৌঁছল তো দরজা একটু খোলা ছিল। সুধীর দরজা খটখটানোর জন্য হাত বাড়ালই যে ভিতরের দৃশ্য তার কদম সেখানেই থামিয়ে দিল। আঙ্কেল সোফায় বসেছিল। তার হাতে সুধা আন্টির একটা নীল শাল ছিল, যাকে সে তার মুখে লাগিয়ে রেখেছে। বারবার তার গন্ধ নিচ্ছিল এবং তার চোখ থেকে চুপচাপ চোখের জল বইছিল। সে সেই শাল থেকে এমন লিপটে ছিল যেন সে সুধা আন্টির সাথেই লিপটে আছে, তার খুশবুকে তার শ্বাসে ভরার শেষ চেষ্টা করছে। এই দৃশ্য এত মর্মস্পর্শী ছিল যে সাধনা এবং সুধীর জড়ো হয়ে গেল। আজ তাদের এহসাস হল যে যখন জীবনসাথী চলে যায় তো সে শুধু সেই এক মানুষ যায় না, বরং তোমার জীবনের একটা খুব বড় অংশ তার সাথে নিয়ে যায় এবং পিছনে শুধু স্মৃতি ছেড়ে যায়। আঙ্কেল, সাধনা ধীরে ডাকল। আঙ্কেল চমকে তাদের দেখল এবং তাড়াতাড়ি তার চোখের জল মুছে নিল, যেন কোনো বাচ্চা তার ভুল লুকিয়ে রাখছে। আও বেটা আও, আমরা তোমার জন্য খানা নিয়ে এসেছি, সুধীর বলল এবং থালি টেবিলে রাখল। মেহতা আঙ্কেল খানা দেখল এবং তার চোখ আবার ভরে এলো। সুধাকে খুব শখ ছিল খানা বানানোর। বলতো, রমেশ, আমার হাতে খেয়েই তোমার পেট ভরে, বাজারের খানায় সেই স্বাদ কোথায়। সেই দিন 3 জন সাথে বসে খানা খেল। খানা খেতে খেতে মেহতা আঙ্কেল তার এবং সুধাজির অসংখ্য গল্প শোনাল। সে কিভাবে মিলল, কিভাবে তাদের বিয়ে হল, কিভাবে তারা তার প্রথম ঘর বানাল। প্রত্যেক গল্প প্রেম, তকরার এবং সাথে লাভ রেস ছিল। তারপর হঠাৎ তারা একটা এমন কথা বলল যা সাধনা এবং সুধীরকে ঝাঁকিয়ে রাখল। তোমরা জানো, মেহতা আঙ্কেল একটা রুটির টুকরো ভেঙে বলল, আমাদেরও খুব ঝগড়া হতো। সুধা খুব জিদ্দি ছিল। যদি তাকে কোনো কথা খারাপ লাগত তো সে অনেক অনেক দিন কথা বলতো না। সাধনা এবং সুধীর हैरान হয়ে একে অপরকে দেখল। তাদের তো লাগত যে মেহতা দম্পতির জীবন কোনো পরিকথার মতো ছিল, যেখানে কোনো ঝগড়াঝাঁটি, কোনো ভুল বোঝাবুঝি হয়ই না। বিয়ের শুরুর বছরগুলোতে তো একবার কথা তালাক পর্যন্ত পৌঁছে গেছে, আঙ্কাল বলল এবং হাসল, একটা ফিকে দর্দ ভরা হাসি। এ শুনে সুধীর এবং সাধনাকে একটা জোরের ঝটকা লাগল। তালাক? এই রিশতা, এটা নামুমকিন ছিল। হ্যাঁ, তালাক। আঙ্কাল তাদের চোখে তরতর হেরানি পড়ে বলল। আমাকে আমার কাজ থেকে ফুরসত ছিল না এবং তাকে লাগত যে আমি তার ওপর ধ্যান দিই না। আমাদেরও সেই শিকায়ত ছিল যা হয়তো আজ প্রত্যেক পতিপত্নীর হয়। আমরাও নিজ নিজ অহংকার নিয়ে বসে গেছি। আমাকে লাগত যে আমি মেহনত করছি তো আমি ঠিক, তাকে লাগত যে সে একা তো সে ঠিক। তো তারপর সব ঠিক কিভাবে হলো অঙ্কেল? সাধনা তার সব হিম্মত জড়ো করে জিজ্ঞাসা করল। তার আওয়াজে একটা অদ্ভুত উৎসুকতা ছিল, যেন সে কোনো ডুবে যাওয়াকে খড়ের সাহায্য মিলেছে। একদিন আমি ঘর এলাম তো দেখলাম সুধা তার সব সামান প্যাক করে নিয়েছে মায়ের ঘরে যাওয়ার জন্য। আমিও রাগে ছিলাম, আমিও বলে দিলাম, যাও আছে তো যাও, আমিও ক্লান্ত হয়ে গেছি রোজ রোজের ঝগড়ায়। সে দরজা পর্যন্ত গেল, তারপর থামল, ঘুরল এবং আমাকে জিজ্ঞাসা করল, সত্যি চাও আমি চলে যাই? যদি আমি চলে গেলাম তো এই ঘর থাকবে না, বাস একটা মাকান হয়ে যাবে এবং তুমি এই খালি মাকানে একা থেকে যাবে। সেই এক পলে তার যাওয়ার ভাবনাই আমার রুহ কাঁপিয়ে গেল। আমার সব রাগ, সব অহংকার এক পলে গলে গেল। আমি দৌড়ে গেলাম এবং তাকে থামিয়ে নিলাম। সেই দিন আমরা ঠিক করলাম যে চাহে কত বড় ঝগড়া হোক, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাওয়ার কথা না করব। আমরা কথা বলবো, লড়ব, কিন্তু সাথে থাকব। গল্প শোনাতে শোনাতে আঙ্কেলের চোখ নম হয়ে গেল। যেদিন সুধা গেল তার থেকে 1 রাত আগেও আমাদের ঝগড়া হয়েছে, কোনো খুব ছোট কথায়। সে বলেছে, তুমি আমার কথা কখনো শোনো না এবং আমি রাগে বলে দিয়েছি শুনে কি করব।
কাশ সেই রাত আমি তার কথা শুনে নিতাম, কাশ আমি তাকে গলা লাগিয়ে সরি বলে দিতাম। আজ এই পছতাবা আমাকে ভিতর ভিতর খেয়ে নিচ্ছে বেটা। যে আমার প্রেম, আমার সাথী, আমার থেকে একটা শিকায়ত সাথে চলে গেল। এখন আমি পুরো জীবনে কাশ সাথে কিভাবে জীব? মেহতা আঙ্কেলের কথা, তার দর্দ, তার পছতাবা, সুধীর এবং সাধনার হৃদয়ে কোনো গলে যাওয়া কাঁচের মতো নামছে। তাদের নিজের ঝগড়া, নিজের অহংকার এবং নিজের তালাকের ফাইসালা সবকিছু খুব ছোট, খুব বাচ্চামো এবং খুবই লজ্জাজনক লাগছিল। সেই রাত নিজের ফ্ল্যাটে ফিরে সুধীর এবং সাধনা লিভিং রুমেই জড়বৎ বসে থাকল। সে দুজন একে অপর থেকে নজর চুরিয়ে নিচ্ছিল, যেন তাদের ভয় যে যদি চোখ মিলল তো বছরের পর বাঁধা রাখা সব চোখের জল একসাথে সেলাব হয়ে যাবে। সাধনার নজর ক্যালেন্ডারে পড়ল। তারিখ দেখে তার হৃদয়ে একটা পুরনো জখম আবার সবুজ হয়ে গেল। সেই ডিনার, সে মনে মনে ভাবল, আমাদের শেষ বড় ঝগড়া সেই ডিনারে হয়েছে। তাকে সেই সন্ধ্যা ভালো করে মনে পড়ল। সে তার মা বাবাকে প্রথমবার বিয়ের পর খানায় ডেকেছে। সে কত খুশি ছিল, কত উৎসাহিত ছিল। সে সুধীরকে সকালেই বলে দিয়েছে, সুধীর, আজ অফিস থেকে তাড়াতাড়ি এসো প্লিজ, মা বাবা প্রথমবার আসছে। হ্যাঁ একদম, সুধীর বাধা করেছে। আমি 7 বাজে পর্যন্ত এসে যাব, কিন্তু 7 বাজে, তারপর 8, তারপর 9, সুধীর এলো না। তার ফোনও লাগছে না। সাধনার মুখ প্রত্যেক পলে উতরতে যাচ্ছিল। সে দরজায় নজর গেঁড়ে বসেছিল, কিন্তু সুধীর এলো না। রাতের 11টা বাজে যখন তার মা বাবা নিরাশ হয়ে চলে গেল, তখন সুধীর ঘর এলো। সরি, একটা জরুরি মিটিং এসে গেছে, সে বলল, এবং সাধনার সব ধৈর্য ভেঙে গেল। মিটিং? তোমার মিটিং আমার মা বাবার থেকে বেশি জরুরি? সে চিৎকার করল, তোমাকে না আমার পরোয়া, না আমার ঘরবালোর। তোমাকে শুধু নিজের এবং নিজের কাজের পড়ে আছে। তোমাকে লজ্জা আসা উচিত। সেই দিন সে এত চিৎকার করেছে যে সুধীরও বর্ষিত হয়েছে। হ্যাঁ, আমার কাজ আমার জন্য জরুরি, কারণ সেই থেকে এই ঘর চলে, কিন্তু তুমি বুঝবে না, কারণ তোমাকে বুঝতেই না। পাল্টা সাধনাও চিৎকার করল, এবং কথা এত বেড়ে গেছে যে সুধীর রাগে ঘর ছেড়ে চলে গেল এবং পুরো রাত বাইরে হোটেলে ছিল। সেই ঝগড়ার পর তাদের রিশতে সেই ফাটল এলো যা তাদের কোর্ট পর্যন্ত নিয়ে গেল। আজ মেহতা অঙ্কলের পছতাবার আগুনে তপ করে সাধনাকে তার সেই জয় কত খোঁকলা, কত বোকামি ভরা লাগছিল। কাশ সেই দিন আমি একটু বুদ্ধি দেখাতাম, কাশ আমি বুঝতে পারতাম যে সেও মজবুর হতে পারে। কি হয় যদি মা বাবার সাথে সে পরে মিলে নিত? কিন্তু না, সেই সময় তো আমার অহংকার জিতে গেছে। আমি তাকে এই এহসাস করানোর একটাও সুযোগ দেইনি যে আমি তার মজবুরি বুঝতে পারি। ওদিকে সোফার অন্য কোণে বসা সুধীর সেন্টার টেবিলে রাখা টিভির রিমোটকে ঘুরে দেখছিল। একটা আর ঝগড়া, একটা আর জখম। তাকে সেই রবিবার মনে পড়ল। সাধনাকে তার সিরিয়াল দেখতেছিল এবং তাকে ক্রিকেটের ফাইনাল ম্যাচ। দুজন রিমোটের জন্য এমন লড়ছিল যেন সেটা কোনো সলতনত হোক। তুমি সব সময় নিজের মর্জি চালাও, সাধনা চিৎকার করেছে। এবং তুমি কি একাই ঘরের মালকিন? যা তুমি বলবে সেটাই হবে? সুধীরও বিষাক্ত শব্দ উগলে দিয়েছে। সেই একটা রিমোটের জন্য তারা একে অপরকে এত কড়া, এত চুভানো কথা বলে দিয়েছে যে সপ্তাহ পর্যন্ত তারা ঠিক করে কথা বলেনি। একই ঘরে থেকেও সে একে অপরের জন্য অদৃশ্য হয়ে গেছে। কত বাচ্চামো ছিলাম আমি, সুধীর ভাবল। একটা ম্যাচ, একটা হারজিতের খেলা, যাকে আমি নিজের রিশতের হারজিতের খেলা বানিয়ে বসলাম। কি আমি সেই দিন না বলতে পারতাম, ঠিক আছে তুমি দেখো তোমার সিরিয়াল, কিন্তু না, আমাকে তো নিজের অহংকার দেখাতে ছিল যে এই ঘরে আমারও চলে। আজ একটা মৃত্যুর সান্নাটা দেখার পর তাদের নিজের সেই ঝগড়া, সেই জিত, সেই অহংকার সবকিছু খুব ছোট, খুব তুচ্ছ এবং খুব লজ্জাজনক লাগছিল। তাদের এহসাস হচ্ছিল যে সে একে অপরকে হারানোর চেষ্টায় নিজের রিশতাকেই হারিয়ে বসেছে। সে সেই যুদ্ধের সিপাহী ছিল যাতে জয় কারও হয়নি, বাস তাদের প্রেম শহীদ হয়ে গেছে। কয়েকদিন অর গেল, সুধা আন্টির 13তমের প্রস্তুতি চলছিল। ঘরে পণ্ডিতজি আসতে চলেছে, রিশতেদার আসতে চলেছে। সাধনা ভাবল যে ঘরে একটু সাফাই হয়ে যাক তো ভালো হবে। সে একদিন সকালে মেহতা অঙ্কেলের ঘরে গেল। অঙ্কেল, আমি একটু সাফসাফাই করে দিই, মেহমানদের জন্য জায়গা হয়ে যাবে। হ্যাঁ বেটা, যেমন ঠিক লাগে, অঙ্কেল বেজান আওয়াজে বলল। সাফাই করতে করতে সাধনার হাতে একটা পুরনো কাঠের বাক্স লাগল। সে বাক্স খুলল। তার মধ্যে কিছু পুরনো ছবি এবং অনেক চিঠি ছিল। কিছু হলুদ হয়ে গেছে, কিছুর কিনারা মুড়ে গেছে। সে চিঠি মেহতা অঙ্কেল আন্টিকে লিখেছে এবং কিছু আন্টি অঙ্কেলকে। সাধনা বাক্স নিয়ে অঙ্কেলের কাছে এলো। অঙ্কেল বাক্স দেখল এবং তার চোখ তুরন্ত ভরে এলো।
এ আমাদের স্মৃতি বেটা, আমাদের প্রেমের সাক্ষী। তারা কাঁপা হাতে একটা চিঠি তুলল। সেই সবচেয়ে বেশি হলুদ হয়ে গেছে এবং তার কিনারা খারাপভাবে মুড়ে গেছে, যেন তাকে বারবার খোলা এবং বন্ধ করা হয়েছে। এই চিঠি সুধা আমাকে লিখেছে, সেই তালাকওয়ালি ঝগড়ার পর, যখন সে যেতে চলেছে কিন্তু থেমে গেছে। তারা সেই চিঠি সাধনার দিকে বাড়িয়ে দিল। পড়ো বেটা। সাধনা ঝিঝোকে কাঁপা হাতে চিঠি নিল। তখন সুধীরও ভিতর এলো। কি হলো? এ চিঠি, সাধনা ধীরে বলল। আন্টি অঙ্কেলকে লিখেছে। সুধীর কাছে এসে দাঁড়াল। সাধনা চিঠি খুলল। পুরনো সুন্দর হস্তলিপিতে লেখা ছিল। সে পড়তে শুরু করল। প্রিয়, আমাকে জানা আছে তুমি আমার থেকে খুব নারাজ। আমিও আছি। যখন তুমি রাগে বলে দাও যে যা করতে আছে করো, তো আমার হৃদয় ভেঙে যায়। এমন লাগে যেন আমাদের দুনিয়ায় শুধু আমিই আছি যে এই রিশতাকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু তারপর যখন আমি একা বসি, তো আমাকে তোমার সেই মুখ মনে পড়ে যা আমার জরাসি তাকলিফে পরেশান হয়ে যায়। আমাকে মনে পড়ে যে কিভাবে তুমি পুরো রাত জেগে আমার মাথায় পট্টি রাখো যখন আমাকে জ্বর হয়। আমাকে মনে পড়ে যে কিভাবে তুমি আমার পছন্দের আম পাপড় নিয়ে আসার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে বাজার চলে যাও। ঝগড়া কোন ঘরে হয় না, শিকায়েত কার থেকে হয় না, কিন্তু কি এই শিকায়েত আমাদের প্রেম থেকে বড় আছে? আমি জানি না আছে। তোমার রাগ তোমার জিভে হয়, হৃদয়ে না। এবং আমার রাগ, সেটা তো বাস তোমাকে নিজের আর কাছে আনার একটা বাহানা। আমরা একে অপরের ছাড়া অধুরা, যেন চা চিনির ছাড়া, যেন রাত চাঁদের ছাড়া। আমি তোমার সাথে লড়তে পারি, কিন্তু তোমার ছাড়া থাকতে পারি না। চলো এই ঝগড়া শেষ করি। আমি ছাদে তোমার অপেক্ষা করছি। নিজের সরিওয়ালি হাসির সাথে আসো। শুধু তোমার সুধা। চিঠি পড়তে পড়তে সাধনার আওয়াজ পুরোপুরি ভার হয়ে গেছে। শেষ লাইনে পৌঁছে পৌঁছে তার আওয়াজ ভেঙে গেল এবং সে শিশকোতে লাগল। চোখের জল তার চোখ থেকে এমন বইছে যেন বছরের পর থেকে থামা ছিল। সুধীরের চোখ থেকেও চোখের জল বইছে। সে চিঠি সাধনার হাত থেকে নিল এবং নিজে দোবারা পড়ল। প্রত্যেক শব্দ যেন তার হৃদয়ে তীরের মতো চুবছে। চলো এই ঝগড়া শেষ করি। সে দুজনও তো এই করতে পারত, কিন্তু তারা তালাকের রাস্তা বেছে নিয়েছে। সে দুজনও তো এই বলতে পারত, আমি তোমার সাথে লড়তে পারি, কিন্তু তোমার ছাড়া থাকতে পারি না। কিন্তু তারা নিজের অহংকার বেছে নিয়েছে। মেহতা আঙ্কেল বলল, সেই দিন যখন সুধা আমাকে এই চিঠি দিয়েছে, আমি ছাদে গেলাম। সে সেখানে দাঁড়িয়েছিল। আমরা একে অপরকে গলা লাগালাম এবং কেঁদে পড়লাম। এবং সেই দিন থেকে আমরা ঠিক করলাম যে চাহে কিছু হোক, আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না। তাদের আওয়াজ কাঁপছিল। কিন্তু বেটা, তোমরা জানো, আজও আমাকে পস্তাবা আছে সেই শেষ ঝগড়ার। যদি আমি সেই রাত তার কথা শুনে নিতাম, যদি আমি তাকে গলা লাগিয়ে নিতাম, তো হয়তো আজ আমার কাছে একটা আর ভালো স্মৃতি থাকত। আজ আমার কাছে শুধু এই চিঠি আছে, এই স্মৃতি আছে, কিন্তু সে নেই। সাধনা এবং সুধীর দুজন কাঁদছিল। দুজনের হিক্কা বাঁধা হয়ে গেছে। সেই চিঠি, সেই শব্দ যেন তাদের জন্যই লেখা হয়েছে। আজ তাদের নিজের রিশতা, নিজের প্রেমের আসল মূল্য বুঝতে পারল। কিন্তু এখন তো খুব দেরি হয়ে গেছে। সেই রাত মেহতা আঙ্কেলের ঘর থেকে ফিরে সুধীর এবং সাধনা তার লিভিং রুমে সোফার আলাবা কোণে এমন বসেছিল যেন মুজরিম, যাদের আজ নিজের সবচেয়ে বড় ভুলের এহসাস হয়েছে। সেই চিঠি, সুধা আন্টির সেই শব্দ যেন তাদের আত্মায় ছাপ হয়ে গেছে। সাধনা তার হাতের তালু দিয়ে মুখ ঢেকে নিল। তাকে নিজের প্রত্যেক ঝগড়া, প্রত্যেক তানা, প্রত্যেক কড়া শব্দ মনে পড়ছিল। এবং সবচেয়ে বেশি তাকে সেই দিন মনে পড়ছিল যা তাদের রিশতাকে চিরকালের জন্য বদলে দিয়েছে, যেই দিন তারা নিজের বাচ্চা হারিয়েছে। আমি কি করে দিয়েছি? তার হৃদয় চিৎকার করছিল। আমি তাকে নিজের বাচ্চার কাতিল বলে দিয়েছি। সে সুধীর, যে আমার বাচ্চার জন্য দুনিয়ার প্রত্যেক খুশি কিনে নিতে চাইত। সে যে বেশি মেহনত তাই করছিল যাতে আমাদের বাচ্চার ভবিষ্যৎ ভালো হয়। এবং আমি নিজের সব দার্দের, নিজের সব গামের রাগ তার ওপর বের করে দিয়েছি। আমি তাকে নিজেরই নজরে এত নামিয়ে দিয়েছি যে সে কখনো উঠতেই পারেনি। তাকে আজ প্রথমবার এহসাস হচ্ছিল যে সুধীর সব জেনে বুঝে করেনি। সে তো বাস নিজের জিম্মেদারি পালন করছিল একটা ভালো ভবিষ্যতের জন্য। ওদিকে সুধীরের নজর মাটিতে আটকে ছিল। মেহতা আঙ্কেলের ভাঙা মুখ, তাদের বিলখে ওঠা আওয়াজ তার মনে ঘুরছে। তাকে মনে পড়ল, তাকে সবসময় লাগত যে সে ঠিক আছে, সে মরদ আছে, তার রাগ জায়েজ। আমি কত অন্ধ ছিলাম, সুধীর ভাবল। যখন সাধনা নিজের সবচেয়ে বড় দর্দ থেকে যাচ্ছিল, তো আমাকে তার সাহারা হওয়া উচিত ছিল। আমাকে তার রাগকে, তার নারাজগিকে বুঝতে উচিত ছিল। কিন্তু আমি তো তার প্রত্যেক রাগের উত্তর আর বেশি রাগ দিয়ে দিতে থাকলাম। আমি তাকে কখনো এ মহসুস হতে দেইনি যে আমিও সেই পরিমাণে ভাঙা। আমি তাকে একা ছেড়ে দিয়েছি। সুধীরের মনে একটা স্যালাব উমড়েছে।
তার মন করছিল যে সে উঠে সাধনার কাছে যায়, তার পায়ে পড়ে যায় এবং বাস একবার বলে দেয়, আমাকে মাফ করে দাও। কিন্তু তার কদম যেন মাটিতে গেড়ে গেছে, হিম্মত হচ্ছিল না। একটা অজানা ভয়, একটা লজ্জা তাকে থামিয়ে রাখছিল। কি সে আমাকে মাফ করবে? কি আমি মাফ করার যোগ্যও আছি? ওদিকে সাধনাও তর্পচ্ছে। তার মন করছিল যে সে চিৎকার করে বলে, সুধীর, ভুল আমার ছিল, আমি তোমাকে বুঝিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। কিন্তু তার জিভও যেন সেলাই হয়ে গেছে। বছরের কাড়োয়াহাট, অহংকার তাকে কিছু বলতে দিচ্ছিল না। দুজন একই ঘরে বসেছিল, একই দর্দ মহসুস করছিল, একই পাচতাওয়ার আগুনে জ্বলছিল। দুজন একে অপর থেকে মাফি চাইতে চাইছিল, কিন্তু তাদের অহংকার তাদের জিভে তালা লাগিয়ে বসেছিল। সময় গেল, রাত আর গভীর হয়ে গেল। কিছুক্ষণ পর সাধনা কিচেন থেকে বাসনের হালকা খটপটের আওয়াজ আসতে লাগল। তাকে হ্যারানি হল। সে উঠল এবং দবে পায়ে কিচেনের দরজায় গেল। ভিতর সুধীর ম্যাগি বানাচ্ছিল। সে সুধীর যাকে কিচেনের কাজ থেকে শক্ত নাফরত ছিল। আজ অর্ধেক রাতে কাঁপা হাতে 2 মিনিটে বানানো ম্যাগিকে বানাতে 10 মিনিট লাগাচ্ছিল। সে সাধনাকে দেখল। তার চোখে একটা অদ্ভুত উদাসী ছিল, একটা বেবাসি ছিল। সকাল থেকে তুমিও কিছু খাওনি, ভুক লেগেছে হবে। তারপর সে থামল, একটা গভীর নিঃশ্বাস নিল, যেন সিনে রাখা কোনো ভারী পাথর হটানোর চেষ্টা করছে। আজ আমাদের শেষ রাত, কাল কোর্টের শুনানি আছে, তারপর আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব। তো ভাবলাম, চলো শেষবার একসাথে বসে ম্যাগি খেয়ে নিই। শেষ রাত, শেষ বার, এই শব্দ সাধনার হৃদয়ে কোনো গলে যাওয়া কাঁচের মতো নামল। একটা হুকশি উঠল, যা গলা পর্যন্ত এসে আটকে গেল। হ্যাঁ, এ তাদের শেষ রাত ছিল। কালের পর হয়তো সে একে অপরকে দেখতেও না পাবে। এই ঘর, এই দেয়াল, এই স্মৃতি সবকিছু পড়ায় হয়ে যাবে। সে চুপচাপ ভিতর এলো এবং কাউন্টার থেকে 2 প্লেট বের করতে লাগল। একটাতেই খেয়ে নি, সুধীর ধীরে বলল। সাধনা থেমে গেল। সে একটা প্লেট ফিরিয়ে রাখল। দুজনে একই প্লেটে ম্যাগি ঢালল এবং সেখানে কিচেনের কাউন্টারে রেখে খেতে লাগল। সাধনাকে সেই রাত মনে পড়ছিল যখন সে প্রেগনেন্ট ছিল এবং তার ম্যাগি খাওয়ার খুব মন করছিল। তখন সুধীর অর্ধেক রাতে উঠে ম্যাগি বানিয়েছে এবং দুজনে হেসে হেসে অর্ধেক ম্যাগি ফেলে দিয়েছে। প্রত্যেক চামচের সাথে একটা স্মৃতি জুড়েছিল, একটা হাসি, একটা সারারাত, একটা প্রেম ভরা পল। খেতে খেতে সাধনার চোখ থেকে একটা চোখের জল টপকাল এবং ম্যাগিতে মিশে গেল। সুধীর দেখে নিল। সে তার হাত বাড়াল এবং খুব ধীরে, প্রায় ভয়ে তার চোখের জল মুছে দিল। সাধনা চোখ বন্ধ করে নিল। বছরের পর তার স্পর্শে সেই পুরনোওয়ালা সুধীর ছিল। সে সুধীর যে তার চোখের জল দেখতে পারত না। তারা খানা শেষ করল, প্লেট ধুলো এবং তারপর একে অপরকে গুডনাইট বলে ছাড়া ঘরে গিয়ে শুয়ে গেল। কিন্তু সেই রাত না সাধনা ঘুমাল, না সুধীর। দুজন নিজ নিজ বিছানায় শুয়ে ছাদকে ঘুরে দেখছিল এবং ভাবছিল কালের পর কি হবে। পরের সকালে যখন সে কোর্টের জন্য প্রস্তুত হচ্ছিল, ঘরে একটা অদ্ভুত মাতমের মতো শান্তি ছিল। সে শান্তি যা কোনো বড় তুফানের আগে আসে। দুজনে একে অপরের সাথে কথা বলেনি। কোর্টরুম খচাখচ ভরা ছিল। দুজনের উকিল খুব উৎসাহিত ছিল, যেন কোনো যুদ্ধ জিততে চলেছে। ম্যাডাম, আজ তো তোমাকে আজাদি মিলে যাবে, বাস জজ সাহেবকে জিজ্ঞাসা করতে হ্যাঁ বলে দিও। সাধনার উকিল ফুসফুসিয়ে বলল, সুধীরজি, মোবারক হো, আজ থেকে আপনি একটা আজাদ পাখি। সুধীরের উকিল হাসল, কিন্তু না তো সাধনা কিছু শুনছিল, না সুধীর। দুজন নিজেরই চিন্তায় ডুবেছিল। জজ সাহেব এলো, কার্যবাহী শুরু হল। আপনারা দুজনের 6 মাসের কুলিং পিরিয়ড আজ শেষ হয়ে গেছে। জজ সাহেব বলল, আমি শেষবার জিজ্ঞাসা করছি, কি আপনারা দুজন, সুধীর এবং সাধনা, আপসী সহমতিতে এই রিশটাকে চিরকালের জন্য শেষ করতে চান? কোর্টরুমে সান্নাটা ছড়িয়ে গেল। সবার নজর তাদের দুজনের উপর ছিল। সুধীরের উকিল উঠে বলল, জি জজ সাহেব, আমার মুক্কিল তালাক নিতে চান। সাধনার উকিলও হামি ভরল, জি আমার মুক্কিলও এই চাহেতি। কিন্তু সাধনা এবং সুধীরের মনে কি চলছে সে জজ সাহেব তাদের মুখ থেকে পড়তে পারছিল। তারা পেশকারকে ইশারা করল। পেশকার তালাকের শেষ কাগজপত্র এবং একটা পেন নিয়ে তাদের কাছে এলো। ঠিক আছে, তো তারপর শেষ দস্তখত করে দিন, যাতে এই কার্যবাহীকে পুরো করা যায়। পেশকার প্রথম সাধনার কাছে গেল। সে কাগজ এবং পেন তার সামনে রাখল। সাধনা পেন তুলল। তার হাত খারাপভাবে কাঁপছিল। তাকে লাগছিল যেন সে পেন না, কোনো জহরের পিয়ালা তুলছে। একটা দস্তাখত এবং 7 বছরের রিশতা, 7 ফেরে, 7 বচন।
সব কিছু রাখ হয়ে যাবে। তার কলিজা মুখে আসছিল। না, আমি না করতে পারি। আমি সুধীরের ছাড়া থাকতে পারি না। কিন্তু কিভাবে বলি? কি সে মানবে? ওদিকে সুধীরের হৃদয় যেন ফেটে যেতে চলেছে। সে দেখছিল যে সাধনার হাত কাঁপছে। থামিয়ে দাও সাধনা, প্লিজ থামিয়ে দাও। বলো যে তোমাকে তালাক চাই না। আমি না বলতে পারি। সাধনা, আমার মধ্যে হিম্মত নেই। কিন্তু তুমি তো সবসময় আমার থেকে বেশি বাহাদুর ছিলে। আজ শেষবার আমার খাতিরে বাহাদুর হয়ে যাও। সে মনে মনে প্রার্থনা করছিল, ম্যাডাম সাইন করো না, সব অপেক্ষা করছে। সাধনার উকিল ধীরে বলল। সাধনা একটা গভীর নিঃশ্বাস নিল এবং তারপর এক ঝটকায় পেনকে টেবিলে পটকিয়ে দিল। না, আমি সাইন করব না। পুরো কোর্টরুমে যেন বিজলি চমকে গেল। সুধীরের চোখ হেরানিতে ফেলে গেল। তাকে তার কানে বিশ্বাস হচ্ছিল না। জজ সাহেব, তালাকের কাগজে দস্তখত করার আগে আমি নিজের পতির সাথে একটা শেষবার গলা মিলতে চাই, সে বলল। কোর্টে কানাফুসি শুরু হয়ে গেল। এ কি নতুন নাটক? কেউ বলল, লাগছে মহিলার দিমাগ ফিরে গেছে। সুধীর হ্যারান ছিল। সে তো ভাবছিল যে সাধনা তালাক দেওয়া থেকে মানা করবে, কিন্তু এ শেষবার গলা মিলার কথা। এ কি ছিল? কি এ অলবিদা বলার তার উপায় ছিল? সুধীরের উকিল উঠল। অবজেকশন ইয়র অনার, এ কোর্টের কার্যবাহীর মজাক। কিন্তু সুধীর কার উকিলকে হাতের ইশারায় বসতে বলল। সাধনার এই ইচ্ছা আছে তো ইয়ে সেহি বলতে হয়ে সে সাধনার দিকে ঘুরল। দুজনে একে অপরের চোখে দেখল। আজ সেই চোখে না রাগ ছিল, না নাফরাত, বাস একটা বেপানাহ দার্দ, একটা গভীর উদাসী এবং বছরের অনহা প্রেম ছিল। সাধনা কাপা হয়ে তার হাত বাড়াল। সুধীরও যেন কোনো সম্মোহনে বাধা হয়ে তার বাহু ফেলে দিল এবং তারপর সে তার থেকে লিপটে গেল। সাধনা তার চোখ বন্ধ করে নিল এবং সুধীরের শার্টকে তার মুষ্টিতে এত জোরে ধরল যেন সে তাকে নয়, বরং তার ছড়িয়ে যাওয়া জীবনকে ধরার চেষ্টা করছে। তাকে সুধীরের শরীর থেকে সেই জানা পরিচিত মহক এলো যা কখনো তাকে দুনিয়ার সবচেয়ে বেশি মাহফুজ মেহসুস করাত। সুধীরও তাকে কষ্ট করে তার বাহুতে ভরে নিল। সে তার মুখ সাধনার চুলে লুকিয়ে নিল। তার আঙুল সাধনার পিঠে এমন চলছিল যেন সে শেষবার তার অস্তিত্বকে মেহসুস করে নিতে চাইছে। এবং তারপর সাধনা সুধীরের কানে ফুসফুসিয়ে বলল, সুধীর, 7 বছর আগে তুমি আমার থেকে একটা বাধা করেছিলে যে তুমি কখনো আমার চোখে একটা চোখের জল না আসতে দেবে, কখনো আমার সাথ না ছেড়বে। তার আওয়াজ ভাঙছিল। আজ আমাকে তোমার সবচেয়ে বেশি জরুরত আছে। সুধীর, আমি তোমার ছাড়া থাকতে পারি না। আমাকে আমাদের সেই অধুরা রিশতা ফিরিয়ে দাও, প্লিজ আমাকে ফিরিয়ে নিয়ে চলো। সুধীরের পুরো শরীর এক পলের জন্য জড়ো হয়ে গেল। তাকে তার কানে বিশ্বাস হচ্ছিল না। সে সাধনাকে আরও কষ্ট করে তার বাহুতে ভরে নিল। তার চোখ থেকে চোখের জল বয়ে নিল। সুধীরের আওয়াজ কাঁপতে লাগল। সাধনা, আমি তো কবে থেকে এই পলের অপেক্ষা করছিলাম, কিন্তু কিছু বলার হিম্মত জুটাতে পারছিলাম না। ভুল আমার ছিল। আমি তোমাকে কখনো বুঝিনি, কিন্তু এখন আমি তোমাকে কখনো নিজ থেকে দূর না যেতে দেব। দুজনের শরীর কাঁপছিল। কিছু পল পর যখন সে আলাদা হল তো দুজনে একে অপরের হাত ধরে রেখেছে। জজ সাহেব যে এখন পর্যন্ত খামোশ হয়ে এসব দেখছিল, তাদের অভিজ্ঞ চোখে একটা হালকা হাসি তরছে। এখন আপনারা দুজন বলুন, কি ফয়সালা আছে আপনার? জজ সাহেব, সুধীর বলল। তার আওয়াজে একটা নতুন আত্মবিশ্বাস ছিল। এই 6 মাসে আমরা শিখেছি যে একালাপন থেকে বড় কোনো দর্দ নেই। আমরা একে অপর থেকে লড়তে পারি, কিন্তু একে অপরের ছাড়া থাকতে পারি না। এ কাগজ আমাদের রিশতার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। আমরা নিজের ভবিষ্যৎ নিজে লিখব, একসাথে। তাই আমরা এ অর্জি ফিরিয়ে নিতে চাই। সাধনা তার হাত আর কষ্ট করে ধরল। জি জজ সাহেব, আমরা নিজের অর্জি ফিরিয়ে নিতে চাই। জজ সাহেব তার চশমা খুলল এবং তার চোখ পুছল। আপনারা জানেন, জজ সাহেব বলল, তাদের আওয়াজে একটা বাবার মতো নরমি ছিল, আমি গত 30 বছর থেকে এই কুর্সিতে বসে আছি। প্রত্যেক দিন আমি রিশতাকে ভাঙতে দেখি। প্রত্যেক দিন আমি সেই মুখগুলো দেখি যে কখনো একে অপরের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং এখন একে অপরের জান নেওয়ার প্রস্তুত। কিন্তু আজ আমি প্রথমবার কোনো রিশতে এত গভীরতা দেখেছি যে আমার চোখও ভরে এসছে। তারা একটা গভীর নিঃশ্বাস নিল। রিশতা ভাঙা খুব সহজ, বাস একটা দস্তখত এবং সব শেষ। কিন্তু রিশতা জোড়া, তাকে বাঁচানো, তার জন্য হিম্মত চাই, এবং সেই হিম্মত আপনারা দুজনে আছে। আজ আপনারা শুধু নিজের রিশতা না বাঁচিয়েছেন, বরং দুনিয়াওয়ালোর সামনে একটা উদাহরণ পেশ করেছেন। তারপর তারা তার টেবিলে রাখা হাতুড়ি তুলল এবং মারল।
অ্যাপ্লিকেশন ফর ডিভোর্স ইজ ডিসমিসড, কেস ক্লোজড। পুরো কোর্ট রুমে তালির গড়গড়াহট গুঞ্জিত হয়ে উঠল। কিছু লোক কাঁদছিল, কিছু হাসছিল। সাধনা এবং সুধীরের উকিলও তার হেরানি লুকাতে পারছিল না। জজ সাহেব তাদের দেখল, যাও এবং একটা নতুন জীবন শুরু করো। এবার একে অপরের কথা শুনবে, একে অপরকে বুঝবে এবং সবচেয়ে জরুরি, ভুলেও একে অপর থেকে জুদা হওয়ার বারে মত ভাববে না। সাধনা এবং সুধীর একসাথে মাথা ঝুকাল। সুধীর সাধনার হাত ধরল, দুজন হাতে হাত রেখে কোর্টের সিঁড়ি নামতে লাগল। তাদের দেখে কেউ না বলতে পারত যে এ সেই দুলোক যে কিছুক্ষণ আগে তালাক নিতে এসছে। তো দোস্ত, সুধীর এবং সাধনা শেষে যে ফয়সালা নিল, কি সে ঠিক ছিল? নিজের রায় কমেন্ট করে জরুর বাতাও এবং এও বলো যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। এবং দোস্ত, যদি আপনার জীবনেও কোনো এমন ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়েছে যাকে আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে নিয়ে আসি, তো আপনারা আমাদের জরুর লিখে পাঠাও। আপনারা কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।